ছোট এক শহরের ৬ জন বাচ্চা যারা ছোট থেকে একসাথে বড় হয়েছে, স্কুল কলেজ পার করেছে, সারা জীবন একসাথে থাকার প্রমিস করেছে, কিন্তু তারপরেও তাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা তাদের বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু কি সেই ঘটনা, আর তারা কি পারবে সেটার সমাধান করতে? কি হবে এই গল্পের শেষ পরিণতি? এসব নিয়েই আমাদের আজকের ড্রামার এক্সপ্লেইন ভিডিও। দেরি না করে শুরু করি চলুন। ড্রামার শুরুতেই আমরা একটা স্কুল বিল্ডিং দেখতে পাই, যেখানে অলিম্পিক গেমের প্রস্তুতি নিয়ে সব স্টুডেন্টরা কাজ করছিল। সেখানে আমরা আমাদের গল্পের নায়িকা ওয়াং ইউনজিকে দেখি, যে কিনা সবাইকে ভালো করে প্র্যাকটিস করতে বলে। এরপর কমন রুমে আসলে আমরা তার কিছু ক্লোজ ফ্রেন্ডকে দেখতে পাই। এখানে ইউনজি সবাইকে তাদের ফিউচার ড্রিম জিজ্ঞেস করে, এক একজন এক এক ড্রিমের কথা বলছিল। এরপর তারা একটা স্কুল ড্রামার জন্য রেডি হয়। ড্রামা যখন স্টেজে পারফর্ম করতে যায়, তখন আবারও ইউনজি তার ডায়লগগুলো সব গুলিয়ে ফেলে। তখন তার এক ফ্রেন্ড তাকে মনে করিয়ে দেয়। এরপর ড্রামা চলতে চলতে ইউনজি তাদের সম্পর্কে বলে তারা হানজিটান শহরে থাকে আর তারা ৬ জন ছোটবেলার বন্ধু। এরপর সবাইকে পরিচয় করিয়ে দেয় ল্যান ইয়েফি, গুয়ান চাও, জুয়াং ইউন, ফ্যাং মিংগুই, জিয়াং ইয়ে। তারা সকলেই এক একজন এক এক রকমের স্বভাবের। তারা ছোটবেলা থেকে স্কুল কলেজ লাইফ একসাথেই পার করেছে। এরপর দৃশ্য ফিরে যায় অনেক বছর পরে, যেখানে এখন হয়তো সবাই যে যার স্বপ্ন নিয়ে ব্যস্ত। এখানে ইউনজিকে দেখা যায় সে এখন রিপোর্টার জব করে। হাউপিং নামের একজনের সাথে ডিল করার নামে তার গোপন ইন্টারভিউ রেকর্ড করে, যেটা তার নিউজ পেপারে প্রকাশ করতে চায়। কিন্তু অফিসে আসতেই চিফ এডিটর তাকে ডেকে এমন কাজ করার জন্য বকাবকি করে, এমনকি জব নিয়ে থ্রেট দেয়। শেষে হাউপিং এর কাছে ক্ষমা চাইতে বলে। ইউনজি তো এসব কথাই বেশ অপমানিত বোধ করে আর নিজের টেবিলে এসে চিন্তা করতে থাকে। এরপর হাউপিং এর কাছে ক্ষমা চেয়ে ইমেল লিখতে বসে। এর মধ্যে গুয়ান চাও মেসেজ করে জানায় ইয়াং ফ্যান আর তার বিয়ে সবাই যেন আসে। অথচ গুয়ান চাও এর সাথে ইয়েফি এর সম্পর্ক সবাই ভেবেছিল। ইউনজি তার ডেস্কে রাখা একটা গ্রুপ ছবি দেখে অতীতের স্মৃতি মনে করে। 3 বান্ধবী কত সুন্দর দিন পার করত, হাসি, আড্ডা, মুভি, রেস্টুরেন্ট, সাইকেলিং, এসব স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে যায়। এরপর ইউনজি প্রথমে ইয়েফেইকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে সে আসবে কিনা। এরপর বাসায় ফেরার পথে ইয়েফেই তাকে এয়ারপোর্টে ডাকে, কারণ তার একটা প্রোগ্রাম আছে। এয়ারপোর্টে তারা অনেক কথা বলে। শেষে ইয়েফেই বলে, আমরা এখন বড় হয়েছি, সব মেনে নিতে হবে। আমাদের উচিত হানজিটান শহরে গিয়ে আবারও সবাইকে এক করা যায় কিনা। ইউনজি বিষয়টি ভাবে। এরপর ইয়েফেই এর ফ্লাইট টাইম হয়ে যায়, তাই সে বিদায় নিয়ে চলে যায়। এরপর ইউনজি বাসায় এসে ফ্যাং মিংগুইকে ফোন করে, কিন্তু মিংগুই ফোন রিসিভ করে কাজের ব্যস্ততা দেখিয়ে রেখে দেয়। যদিও তার মন খারাপ হয়ে যায়, তবুও নিজেকে সামলে নিয়ে মিটিং করতে বসে। এরপর অবশ্য ইউনজি মেসেজে বলে চাওয়ের বিয়ের কথা। এরপর আমরা জুয়াং ইউনকে দেখি একটা দোকান থেকে কিছু জিনিস অর্ডার করে নিয়ে রাস্তায় ফোনে কথা বলতে বলতে দৌড়াচ্ছে। এরপর একসময় সব রাস্তায় পড়েই যায়। ইউন তো হতাশ হয়ে ভাবছে কি করবে। তখন ইউনজি সেখানে আসে। এরপর আর কি করা, দুইজন একটা জায়গায় বসে আর অনেক কথা এবং আলাপ করে। ইউন জিজ্ঞেস করে তুমি কি চাওয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছো? ইউনজি বলে হ্যাঁ, আর তার সাথে সবার একসাথে একটা মিট আপ করার ব্যবস্থা করতে এসেছি। এরপর ইউনজি তো ইউনকে বলে আমাকে মিংগুইকে খুঁজে বের করতে হেল্প করো। ইউন তো সময় নেই বলে। যখন ইউনজি বলে অন্তত অ্যাড্রেসটা দাও, এরপর ইউনের থেকে মিংগুইয়ের অফিসের অ্যাড্রেস নিয়ে সেখানে যায় সে। মিংগুই জানতে পেরে তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করায় অনেকক্ষণ। এর মাঝে মিংগুই মিস্টার ওয়াং এর সাথে মিটিং এর এক সময় বেশ রেগে উত্তেজিত হয়ে যায়। ইউনজি তখন দূর থেকে দেখার জন্য রুমের কাছে আসে, কিন্তু মিংগুই শেষে যখন তাকায়, ইউনজি মাথা নিচু করে। এরপর ইউনজি চলে আসে, আর সে আসার পর মিংগুইকে তার অফিস স্টাফ একটা প্যাকেট দেয়, যেটা ইউনজি রেখে গেছে। এটাই ছিল তাদের কলেজ লাইফের কিছু নাস্তার আইটেম। মিংগুই তো অতীত স্মৃতি মনে করে চোখের পানিও ফেলে। রাতে ইউনজি বাসায় ফেরার সময় তার ট্যাক্সির পাশে একটা মোটরসাইকেল দেখে তাতে থাকা ছেলেটাকে চেনা মনে করে। এরপর ট্যাক্সিকে বলে মোটরসাইকেলকে ফলো করতে। অনেকক্ষণ ফলো করার পর তারা ধরতে সক্ষম হয়। ইউনজি তখন তার সামনে গিয়ে বলে তুমি জিয়াং ইয়ে, তাই না? তারপর ছেলেটা হেলমেট খোলে আর ইউনজি চিনতে পারে এটাই জিয়াং। এরপর জিয়াং বলে অনেকদিন পর দেখা হলো। ইউনজিও তাই বলে, আর চোখের কোণে হালকা পানি জমে। এরপর আবারও ঘটনা চলে যায় অতীতের ফ্ল্যাশব্যাকে,
যেখানে তাদের কলেজ লাইফের দিনগুলো দেখানো হয়। একবার তারা মুভি দেখতে গিয়েছিল, কিন্তু ইউনজি যে মুভি দেখতে চায় অন্যরা রাজি হয় না। তারপর একটা গেম খেলে, সেটাতেও ইউনজি হেরে যায়। অবশেষে তাকে সবার সাথে হরর মুভি দেখতে হয়। দেখতে দেখতে তো ভয়ে বারবার চিৎকার দিয়ে উঠছিল। একসময় তো জিয়াং এর হাত ধরেই চোখ ঢেকে রাখে। জিয়াং তখন অন্যরকম ফিল করে, হয়তো তখন থেকে ইউনজিকে সে বন্ধুর বাইরে বেশি কিছু মনে করত। এরপর মুভি শেষে ইউনজি কারোর সাথে দেখা করার জন্য অপেক্ষা করে, আর বাকিরা চলে আসে। ভয়ের মুভি দেখে ভয় পেয়েছে বলে সবাই ভাবে একা একা ফিরতে পারবে তো। জিয়াংও এটাই ভাবে। এরপর ইউনজিকে একা একা ভয়ে ভয়ে আসতে দেখি। সেখানে জিয়াং আসলে সে একটু ভরসা পায়। এরপর তারা গল্প করতে করতে বাড়ি ফিরে আসে। এরপর ব্যাকগ্রাউন্ডে ইউনজি প্রত্যেকের পরিবার সম্পর্কে বলে। সবাই পরিবারের সাথে যেমন তেমন করে থাকলেও জিয়াং এর বাবা মা ম্যাক্সিমাম দেশের বাইরেই থাকতো। এরপর আবার সিন বর্তমানে চলে আসে। ইউনজি আর জিয়াং এক জায়গায় বসে। ইউনজি জিজ্ঞেস করে কত বছর পরে দেখা হলো। জিয়াং বলে 12 বছর পরে। ইউনজি বলে এমন ভাবে বললে যেন 12 দিন। আমি জানতাম তুমি বিদেশে আছো, ফিরলে কবে? এরপর আবারও সিন ফ্ল্যাশব্যাকে যায়। ওয়ান চাও আর বিয়ের ইনভাইটেশন পাঠিয়েছিল, সেটার জন্য না এলেও ইউনজি যে ইমেল পাঠিয়েছিল তার জন্য মূলত জিয়াং এসেছে। এরপর তারা অনেকক্ষণ বিভিন্ন বিষয়ে কথা বলে। এরপর আমরা মিঙ্গুইকে দেখি, যে বাসায় রান্না করছিল। এর মধ্যে তার বয়ফ্রেন্ড আসে। তারা যখন একসাথে খাবার খেতে বসে তখন দরজায় নক করে ইউনজি আর জিয়াং। প্রথমে মিঙ্গুই ভাবে উত্তর দেবে না, কিন্তু পরে দিতে বাধ্য হয়। এরপর তাদের দেখে মিঙ্গুইয়ের বয়ফ্রেন্ড চলে যায়। এরপর ইউনজি, মিঙ্গুই আর জিয়াং টুকটাক কথা বলে। ইউনজি একটু বেশিই বকবক করে, কারণ সে নার্ভাস ছিল। এরপর ইউনজি বিয়েতে অ্যাটেন্ড করার জন্য বলে, কিন্তু মিঙ্গুই না করে দেয়। এরপর জিয়াংকে বোঝাতে বলে, কারণ সে বিদেশ থেকে চলে এসেছে বিয়ের জন্য। কিন্তু জিয়াং বলে সেও বিয়েতে অ্যাটেন্ড করতে পারবে না। ইউনজির তো মন অনেক খারাপ হয়, কিন্তু প্রকাশ করে না। এরপর দেখা যায় ইউন তার মাকে ফোন করে বলে সে চাওয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে আসবে, কিন্তু তার মা এখনো তার লাইফ নিয়ন্ত্রণ করে। তাই সে বলে তুমি তোমার থিসিসে মন দাও, তোমার হয়ে ওকে আমি গিফট দিয়ে আসব। ইউন বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। এরপর ইউনজি গ্রুপে মেসেজ দেয়, যেহেতু জিয়াং দেশে আসছে তাই আমি ট্রিট দিতে চাই। সবাই রাজি হয় আর নির্দিষ্ট সময়ে চলে আসে ইউনজির বাসায়। ইউনজি সবার পছন্দ অনুযায়ী খাবার রেডি করে, আর এত বছর পরেও সবাই সবকিছু মনে রেখেছে বলে গর্ব করে। এরপর কথায় কথায় তাদের স্পোর্টস ডে এর একটা ঘটনা নিয়ে কথা শুরু হয়। স্পোর্টস ডে এর আগের দিন ইউনজি আর জিয়াং তো বাজি ধরে কে জিতলে অপরজনের কি করতে হবে। আর স্পোর্টস ডেতে ইউনজি বেশ ভাব নিয়ে হাই লং জাম্পের রেকর্ড ভাঙতে চায়, কিন্তু পারে না। তবুও সে হেরে যায়নি, কারণ জিয়াং আর চাওয়ের দৌড় ছিল। তাদের দৌড়ে চাও জিতে যায়, কিন্তু দৌড়ের শেষে জিয়াং মাঠে জ্ঞান হারায়। এরপর হাসপাতালে যখন তার জ্ঞান ফেরে, সে তো কাউকেই চিনতে পারছিল না, এমনকি নিজের বাবা মাকেও না। সবাই তো ঘাবড়ে যায়। এরপর সব বন্ধুরা মিলে হাসপাতালের বাইরে বসে ভাবতে থাকে আসলেই কি জিয়াং স্মৃতি হারিয়েছে নাকি অভিনয় করছে। ইউনজি তখন টেস্ট করার জন্য প্রথমে টমেটো জুস নিয়ে যায়, কারণ জিয়াংয়ের টমেটো তো সমস্যা হয়। তাই সে যদি স্মৃতি না হারায় তাহলে টমেটো খাবে না, কিন্তু জিয়াং টমেটো জুস খায়। এরপর বন্ধুরা তাকে তার অপছন্দের জিনিস খাওয়ায়, তাতেও কাজ হয় না। অবশেষে ইউনজি তার ফাইনাল প্ল্যান বের করে। সে জিয়াংয়ের জীবনী নামে একটা ডায়েরি নিয়ে আসে, যাতে জিয়াংয়ের জীবনের ছোট ছোট গল্প আছে। এবার এটা জোরে জোরে পড়তে শুরু করে। এসব সহ্য করতে না পেরে জিয়াং স্বীকার করে সে অভিনয় করেছে। এরপর আবারও সিন বর্তমানে আসে। এসব স্মৃতি মনে করে চারজনেই হাসে। এরপর ইউনজি তার 17তম বার্থডেতে বন্ধুদের থেকে পাওয়া গিফট বক্স এনে সেই স্মৃতি মনে করে। সেবার তারা কেউ বড় গিফট দেয় না, বড় বড় বক্সে ছোট ছোট উইশ কার্ড দিয়েছিল। ইউনজি যদিও আশাহত হয়েছিল, কিন্তু এখন এসব মনে করে তার ভালোই লাগে। তাই ইউনজি সবাইকে বলে এত বছর পরে যখন আবারও সবাই এক হবার সুযোগ পাওয়া গেছে, তাহলে কেন আমরা যাব না। আর হানজিটান শহর আমাদের নিজের শহর, তাই সবাই রাজি হয়। কিন্তু পরের দিন ইউনের থিসিস নিয়ে অনেক ভুল ধরা পড়ার কারণে তাকে তার সুপারভাইজার আবারও সেটা করতে বলে। এমনকি সামনের ছুটিতে একটা সম্মেলনে যোগ দিতে বলে। ইউন তো সামনের ছুটিতে চাওয়ের বিয়েতে যাওয়ার কথা ভাবে। আবার এদিকে মিঙ্গুইয়ের অফিসে তার বস এক বিশেষ ক্লায়েন্ট নিয়ে আসে, যার সাথে মিঙ্গুইকে এই ছুটিতে ট্যুরে যেতেই হবে। মিঙ্গুই অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। ইউন আর মিঙ্গুই বিয়েতে আসতে পারবে না জানিয়ে দেয় ইউনজিকে। ইউনজি এসব কথা চইকে ফোন করে জানায়।
চই অনেক আশা নিয়েছিল, কিন্তু তার মন খারাপ হয়ে যায়। সে ইউনজিকে সাবধানে আসতে বলে আর তাকে পিক আপ করে নেবে জানায়। এরপর জিয়াং এর বস তাকে দ্রুত ইউকে যেতে বলে একটা মিটিং করতে। সেও তাহলে এবার আসতে পারবে না এটা ইউনজিকে জানিয়ে দেয়। ইউনজি দ্রুত হোটেলে এসে জানতে পারে জিয়াং চলে গেছে, তাও আবার সকালের ফ্লাইটে, আর তার জন্য একটা প্যাকেট রেখে গেছে। সেই প্যাকেটে ছিল সেই জিয়াংয়ের জীবনী লেখা ডায়েরিটা, যেটা ভেবেছিল জিয়াং পুড়িয়ে ফেলেছে। এরপর ইউনজি অফিসে একটা মিটিংয়ে ছিল, যেখানে ডিং নামের এক লেখকের ওপর নিউজ রিপোর্ট করার কথা হচ্ছিল। ইউনজি সেটা নিতে চেয়েছিল, কিন্তু তাকে দেওয়া হয় না। এতে ইউনজির একটু খারাপ লাগে। এরপর বারান্দায় দাঁড়ায়। সেখানে এক কলিগের সাথে কথা বলার সময় স্কুল লাইফের একটা স্মৃতি মনে পড়ে, যেখানে একবার প্রিয় লেখকের অটোগ্রাফ সহ বই আনায় টিচার সেই বই আটকে রাখে, যার মধ্যে ইউনজির বই ছিল। প্রথমে রাতে স্যারের অফিস রুমে অভিযান চালিয়ে বই পায় না বলে মন খারাপ হয়ে যায়। এরপর বাকি বন্ধুরা মিলে প্ল্যান করে সেই বই উদ্ধার করবে। ইউনজি সবাইকে ধন্যবাদ জানায়, কারণ শেষমেশ বইটা উদ্ধার করতে পারে। সিন বর্তমানে চলে আসে। ইউনজি ট্রেনে করে ফিরছিল, আর সেখানে হাজির হয় ইউন। তাকে দেখে তো ইউনজি অবাক। এরপর তারা স্টেশনে পৌঁছায়। চাও আর ফ্যান তাদের নিতে আসে। দুজনকে দেখে তারা অনেক খুশি হয়। এরপর ইউনজি বাড়িতে আসে, মা বাবার সাথে দেখা করে, আর মা বাবা কথায় কথায় জিয়াংয়ের সাথে ইউনজির বিয়ের কথা বলে। এমনকি ইউনজির ফোন নিয়ে জিয়াংকে বাড়িতে ইনভাইট করে, কারণ অনেক দিন আসে না। জিয়াং রাজি হয়ে যায়। এরপর ইউনজি রুমে এসে অতীতের স্মৃতির ছবিগুলো দেখতে থাকে। এরপর অতীতের ঘটনায় চলে যায়, যেখানে জিয়াংয়ের বাবা মা তাকে সময়ই দিতে পারত না। এরকম একদিন মা বিদেশ যাওয়ার আগে একটা স্কেটিং জুতা গিফট দেয়। জিয়াং সেটা ডাস্টবিনে ফেলেও দেয়, কিন্তু পরে যখন ইউনজি স্কেটিং করতে ইনভাইট করে, তখন সে আবারও সেটা বের করে। আসলে ইউনজি চেয়েছিল জিয়াং হ্যাপি থাকুক। সেবার ইউনজি পড়ে গিয়ে ব্যথাও পেয়েছিল ভীষণ। এরপর আবারও কাহিনী বর্তমানে আসে। জিয়াং তার মিটিং নিয়ে ব্যস্ত, আর মিঙ্গুই তার অফিসে ওভারটাইম করছিল। ইউন তার মায়ের দোকানে সাহায্য করছিল। তখন এলাকার আন্টিরা এসে তার অনেক প্রশংসা করে। এটা শুনে ইউন মাকে বলে, যদি আমি গ্র্যাজুয়েট হতে না পারি? মা বলে, যদি নেই, তোমাকে হতেই হবে, এটা আমার স্বপ্ন। অন্যদিকে রাতে তারা ইএফএ এর দাদির রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। দাদি মিঙ্গুইয়ের কথা জিজ্ঞেস করায় ইউনজি ভিডিও কলে কথা বলিয়ে দেয়। অন্যদিকে চাওয়ের বাবা শুনতে পায় তাকে আর তার ছেলেকে নিয়ে একজন উল্টাপাল্টা বলছিল, তাই সে তার সাথে মারামারি শুরু করে দেয়। চাও ফোন পেয়ে এসে ঝামেলা মেটায়, সাথে ইউনজিও ছিল। এরপর আমরা চাওয়ের আগের স্মৃতি দেখি। চাওয়ের বাবা আসলে সারাদিন মদ খেয়ে কাটায়, ছেলের খেয়াল তেমন রাখে না। চাওয়ের মা তাদের ছেড়ে চলে গেছে। চাও তার মায়ের সাথে দেখা করতে যেতে চায়, কিন্তু বাবা যেতে দেয় না। এরপর সিন বর্তমানে আসলে আমরা চাওকে দেখি তার বাবার সাথে ঝগড়া করতে। ইয়াং ফ্যান তাকে সামলায়। এরপর আমরা আবারও অতীতে ফিরে যাই, যেখানে ইউনজির 18তম জন্মদিনে সবাই প্ল্যান করে তাকে সারপ্রাইজ দিবে। সুন্দর গিফটও দেয় সবাই, কিন্তু জিয়াং দেয় একটা গ্লোব। এরপর ইএফএ ইউনজিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে, আর সেটা দেখে জিয়াং তো এক প্রকার ফিদা হয়ে যাচ্ছিল। এরপর সিন আবারও বর্তমানে আসলে দেখি তাদের বাবা মায়েরাও একে অপরের ভালো বন্ধু, একসাথে অবসর সময় কাটায়। ইউনজি এরপর চাওয়ের বাবার কাছে যায়, তাকে বোঝায় তার ছেলের জন্য কি ভালো হবে। এরপর বিয়ের কথা উঠলে সে যাবে না বলায় ইউনজি বলে, একটা স্যুট এনেছিলাম আপনার জন্য, বিয়েতে পরতে পারতেন, তাও যাবেন না যখন, আর কি করার। এরপর না গেলে চাওয়ের কিরকম অপমান হতে পারে এসব বোঝায়, যাতে সে রাজি হয়। এরপর দেখা যায় ইউনজি আর ইউনের মা তাদেরকে ব্লাইন্ড ডেটের জন্য পাঠায়। এটা জানার পরে দুজনেই তো অনেক শকড। ইউন এখানে জিজ্ঞেস করে মিঙ্গুইয়ের বয়ফ্রেন্ড হয়েছে কিনা। ইউনজি বলে একটা ছেলেকে দেখেছে তার ফ্ল্যাটে। এটা শুনে ইউনের মন খারাপ হয়ে যায়। উল্টো সে জিয়াংয়ের গার্লফ্রেন্ড আছে কিনা ইউনজিকে জিজ্ঞেস করে, কিন্তু ইউনজি এ বিষয়ে জানে না। এরপর তারা চাওয়ের সাথে দেখা করতে যায় বাস্কেটবল মাঠে। সেখানে খেলার ফাঁকে তারা মনে করে অতীত স্মৃতি, যেখানে চাওয়ের বাবা তাকে ফেল করার জন্য মারতে যায়, আর তখন বন্ধুরা গিয়ে বাঁচিয়ে নেয় তাকে। এরপর ঘটনা চলে যায় বিয়ের দিনে। চাও আর ফ্যানের বিয়ে, আর বিয়েতে অদ্ভুতভাবে হাজির হয় জিয়াং। জিয়াংকে দেখে ইউনজি তো ভীষণ খুশি। এরপর বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়, আর শেষ মুহূর্তে মিঙ্গুই এসে জয়েন করে। এরপর খাবার টেবিলে মায়েরা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে জিজ্ঞেস করে। মিঙ্গুই বলে তার বয়ফ্রেন্ড আছে। ইউনের মুড অফ হয়ে যায়। জিয়াংও সেম কথা বলে। এরপর জিয়াংয়ের গার্লফ্রেন্ডের পিক দেখতে চাইলে জিয়াং ইউনজিকে বলে, আগে ফুলের তোড়া ধরতে পারলে দেখাবো, কিন্তু সে মিস করে।
এরপর তারা ছাদে ড্রিঙ্কস করে আর ট্রুথ ডেয়ার খেলে, অনেক কথাই বলে এবং সিক্রেটও রাখে কিছু। এরপর সবাই তো প্রায় মাতাল অবস্থায়, শুধু জিয়াং বাদে। এখানে অতীতের স্মৃতি দেখানো হয়। ইউনজির 18তম জন্মদিনে তারা একবার ড্রিঙ্কস করেছিল আর সেখানে চাও বলেছিল সে ইয়েফেইকে পছন্দ করে, ইউন মিঙ্গুইকে। মিঙ্গুই আবারও জিয়াংয়ের নাম নেয় বলে ইউনের মন খারাপ হয়ে যায়। তখন মজা করে ইউনজি ইউনের নাম বলে। এর মাঝে জিয়াং তার পছন্দ সিক্রেট রাখে। এরপর সিন বর্তমানে আসলে নেশায় ইউনজি অনেক কথা বলে যা জিয়াংকে দুর্বল করে দিয়েছিল। এরপর দিন মিঙ্গুই আর ইউনজি ট্রেনে করে তাদের গন্তব্যের জন্য বের হয় আর ইউন জিয়াং পরে যাবে বলে জানায়। ট্রেনে ইউনজি আর মিঙ্গুই টুকটাক অনেক কথা বলে আর এর মাঝে পুরনো একটা ফটোকার্ড বুক দেখায়। অন্যদিকে ইউন আর জিয়াং নদীর পাড়ের ব্রিজে যায়, যেখানে জানতে পারে জিয়াংয়ের গার্লফ্রেন্ড নেই, সে মিথ্যা বলেছিল। রাতে ইউন আবারও ইউনজিকে কল করে জানায় জিয়াং আর ইউকে যাবে না, এই শহরেই থাকবে। ইউনজি মনে মনে খুশি হলেও প্রকাশ করে না, সে মনে মনে এখনো হয়তোবা জিয়াংকে চায়। এরপর দিন অফিসে আসার সময় ইউনজি কল পায় এক অফিস কলিগ থেকে, যে জানায় তার টপিক কেন সে জমা দেয়নি, অথচ ছুটিতে যাওয়ার আগে একটা মেয়ে কলিগ দায়িত্ব নিয়েছিল তার টপিক জমা দেবে বলে। এরপর অফিসে আসলে মেয়েটা তাকে কফি অফার করে সরি বলে, কিন্তু ইউনজি সরি অ্যাকসেপ্ট করে না। এরপর বাইরে বসে অপেক্ষা করার সময় ইয়েরান এসে জানায় ডিঙিয়ে কাউকে ইন্টারভিউ দিতে রাজি হয়নি, তুমি চাইলে নিতে পারো, আমি চিফ এডিটরকে রাজি করাবো। ইউনজি সুযোগটা নিতে চায়। পরের দৃশ্যে আমরা জিয়াংকে একটা সাইবার ক্যাফেতে গেম খেলতে দেখি। ইউনজি দেখা করতে আসে আর তাকে নিয়ে পুরো শহর ঘোরার অফার করে। এরপর তারা একসাথে ঘুরে খায়, অনেক মজা করে, অনেক জিনিসও কেনে। ইউনজি তো রাতে জিয়াংয়ের বাড়ি গিয়ে ওঠে, যদিও সে সোফায় ঘুমায়। রাতে কিছুক্ষণ তারা গল্প করে, ডিংইয়েকে নিয়েই করে। পরের দিন ডিংইয়ের ব্যাপারে জানতে বের হয়ে কিছু ফ্যান থেকে তার সম্পর্কে বাজে মন্তব্য শুনে ইউনজির মন খারাপ হয়। পরে সে একটা বেঞ্চে একা বসেছিল, তখন জিয়াং তাকে দেখে তার সাথে কথা বলে একটা ড্রিঙ্কস দেয়। গাড়িতে যেতে যেতে কথার ফাঁকে ইউনজি তো বলে, তুমি কি ডিংকে নিয়ে জেলাস নাকি? ইউনজি বলে, তুমিও ভবিষ্যতে বড় গেম ডিজাইনার হবে, আমি তোমার ইন্টারভিউ নিব। এরপর ইউনজি গাড়িতে ঘুমালে জিয়াং তার বইতে কিছু লিখে দেয়। পরের দিন অফিসে ইউনজি ইমেইল করেছিল ডিংইয়েকে। চিফ এডিটর দেখে ফেলায় সে লুকাতে যায়, কিন্তু সে বলে আমি জানি এ ব্যাপারে। এরপর ইউনজি গেম ডিজাইনার নিয়ে রিপোর্ট করতে চায়, তখন চিফ এডিটর বলে আগে এইটা শেষ করো। এরপর ইউনজি তো উঠে পড়ে লাগে, যেভাবেই হোক ইন্টারভিউ নিতে হবে। এরপর একদিন ডিংইয়ের কল আসে, ইউনজি দ্রুত বেরিয়ে যায় আর জিয়াং তো জেলাস ফিল করতে থাকে। ডিংইয়ের সাথে দেখা করতে গিয়ে ইউনজি পরে আরেক বিপদে পড়ে যায়। প্রথমে ডিং একটা গাড়ির কাঁচ ভেঙে থানায় কেস করে, ইউনজিকে সাক্ষী দিতে হয়। এরপর বের হলে একদল গুন্ডা তাড়া করে, তাদের সাথে দৌড়ে দুজনেই তো হাঁপিয়ে ওঠে। এমন সময় আবারও জিয়াং এখানে চলে আসে আর এদের দেখে ফেলে। এখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জুনিয়র এক মেয়ে জিয়াংকে প্রপোজ করে চিঠি লেখে আর সেটা ইউনজিকে দেয় জিয়াংকে দেওয়ার জন্য। ইউনজি সেটা দেওয়ার সময় পুরো স্কুল ভাবে ইউনজি দিচ্ছে, কিন্তু সত্য জানার পরে জিয়াং ওটা তার জামার পকেটে রাখতে বলে। তখন ইউনজি দেখে জিয়াংয়ের পকেটে তার ফটো ছিল। এরপর সিন বর্তমানে আসে, জিয়াং আর ডিং মুখোমুখি হয়, এমন ভাব যেন শত্রু দুজনের। ইউনজি যাই হোক ম্যানেজ করে ইন্টারভিউ এর জন্য, কিন্তু জিয়াংয়ের উল্টো পাল্টা কথায় ডিং রেগে গিয়ে বলে ইন্টারভিউ দিতে রাজি না। এরপর ইউনজি আর জিয়াং ফেরার পথে জিয়াং অনেকবার সরি বলে। এরপর জিয়াং মনে করিয়ে দেয় গাড়িতে তাদের একটা বাজি হয়েছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি, জিয়াং বইয়ে সই করার পর ইউনজি রেগে যায়। এরপর তারা বাজি ধরে, দেখা যাক ইউনজি আগে ডিং এর ফ্রেন্ড হতে পারে নাকি জিয়াং বেস্ট গেম ডিজাইনার। পরের দিন জিয়াং একটা ইন্টারভিউ দিতে যায় আর সবকিছু মিলে তাকে কোম্পানি হায়ার করেই নেয়। এদিকে মিঙ্গুইয়ের বয়ফ্রেন্ডকে দেখি অফিসে মিঙ্গুইকে কাজ ফেলে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য একটু রুট কথা শোনায়। জিয়াং যে কোম্পানিতে জব পায় সেখানে ক্লোই নামের একটা মেয়ের সাথে আগে জিয়াং অনলাইনে গেমিং করত, কিন্তু জিয়াংয়ের সেটা মনে ছিল না। ক্লোই মনে করিয়ে দেয় ডিনারে নিয়ে কথা বলার ফাঁকে। এরপর ক্লোই জিজ্ঞেস করে তার গার্লফ্রেন্ড আছে কিনা। জিয়াং কিছু বলার আগে ইউনজি ফোন করে ইন্টারভিউয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আর জব সিলেক্ট হয়েছে শুনে পার্টি দিতে চায়। জিয়াং কিছু বলার আগে লাইন কেটে দেয়। ক্লোই ভাবে এটাই ওর গার্লফ্রেন্ড হয়তো। এরপর আমরা ইউনজিকে দেখি ডিং এর ব্যাপারে কোনো উন্নয়ন না দেখে তার চিফ এডিটর তাকে কথা শোনায়। ইউনজি আর একটু সময় চায়, কিন্তু সে ভরসা পায় না। এরপর একটা বইয়ের দোকানে ইউনজি যায় ডিংকে রাজি করতে।
ইউনজি সব রকম করে চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ডিং রাজি হয় না। এরপর ডিং ইউনজিকে একটা বই দিয়ে বলে, এটা চুরি করে বের হতে পারলে আমি রাজি। ইউনজি প্রথমে বিব্রত হয় কিন্তু পরে ঠিকই সাহস করে চুরি করে। কিন্তু বাইরে এসে ডিং মজা করে বইসহ তার পিক তুলে বলে চুরির অভিযোগ দেবে। এরপর বইটা শেষ করতে বলে চলে যায়। ইউনজি পরে বইটা কিনে নেয়। ইউন তার সুপারভাইজারের সাথে দেখা করে আর রীতিমতো কতগুলো কথা শোনে। মিঙ্গুই অফিসে কাজ করার সময় ইউনজির মেসেজ পায় পার্টির ব্যাপারে। এরপর রাতে বাকি তিনজন মিঙ্গুইয়ের জন্য অনেক অপেক্ষা করলেও পরে মিঙ্গুই মেসেজ করে সে বিজি, তাই আসতে পারবে না। এরপর হুট করে কারেন্ট চলে যায়। তখন তারা একটা অতীত স্মৃতি মনে করে। সেদিন একটা অনুষ্ঠানের শেষ এপিসোড ছিল আর কারেন্ট চলে যায় বলে মোটরসাইকেল করে তারা দূরের একটা রেস্টুরেন্টে যায়। যাবার সময় মিঙ্গুই বসে জিয়াং এর পিছে। এতে শুধু মিঙ্গুই খুশি হয় কিন্তু জিয়াং, ইউনজি, ইউন কেউই খুশি না। যদিও ফেরার পথে জিয়াং এর পেছনে ইউনজি বসে। এই স্মৃতি মনে করে তারা হাসে অনেক। এরপর বাড়িতে ফেরার পথে কোল্ড ড্রিঙ্কস কেনার সময় টাকা দিতে ইউনের মানিব্যাগে মিঙ্গুইয়ের ছবি দেখে জিয়াং ওকে টিজ করতে থাকে। ইউনও তো তখন জিয়াং এর মানিব্যাগ থেকে ইউনজির পিক বের করে দেখায়। পরের দিন ইউনজি আবারও ডিং এর সাথে দেখা করতে যায়। আজ সে পার্কে এক বৃদ্ধ লোকের সাথে চাইনিজ দাবা খেলছিল কিন্তু হেরে যায়। ইউনজি দূর থেকে ডিরেকশন দিলেও সে শোনে না। এরপর খেলা শেষে ইউনজি আবারও তাকে ইন্টারভিউয়ের জন্য বলে কিন্তু রাজি হয় না। ইউনজি এরপর ইউনের সাথে দেখা করে আর কথায় কথায় ইউন তাকে জিয়াং এর গার্লফ্রেন্ড দেখায় যে কিনা একজন সেলিব্রিটি। ইউনজি তো এই মিথ্যার কথা শুনে হেসেই দেয়। ইউন বলে এই মিথ্যা না বললে সেদিন তার রক্ষা ছিল না। এদিকে অফিসের ফাঁকে ক্লোই তো জিয়াং এর সাথে মেশার ট্রাই করে কিন্তু জিয়াং অ্যাভয়েড করে। এরপর জিয়াং মিঙ্গুইয়ের সাথে দেখা করতে যায়। মিঙ্গুইকে জিজ্ঞেস করে কেন সে সেদিন রাতে ইউনজির বাসায় আসেনি। এরপর একটা অতীত ঘটনা মনে করে সে। ইউনিভার্সিটি টাইমে একবার একটা ছেলের সাথে মিঙ্গুইকে দেখা যায়। সেই ছেলে আবার আরেকটা মেয়ের সাথে রিলেশন ছিল যেটা ইউনজি দেখে ফেলে। এটা নিয়ে বলায় মিঙ্গুই আর ইউনজির মধ্যে একটা ঝামেলা হয়। এই ঘটনার পর মিঙ্গুই একটা অনুশোচনায় ছিল। এদিকে পরের দিন মিটিংয়ে ইউনজির বস তাকে জিজ্ঞেস করে আর কত সময় নেবে নাকি হাল ছেড়ে দেবে ডিং এর ব্যাপারে। ইউনজি আরও এক সপ্তাহ সময় চায়। এরপর ইউনজি ইউনের সাথে দেখা করতে যায় কিন্তু সে বিজি থাকায় তার রুমমেট ইউনজিকে সময় দেয় আর এমনভাবে কথা বলে যে ইউনজি হচ্ছে ইউনের ক্রাশ, তার জন্য গিফট রেডি করে রাখছে। ইউনজি বুঝতে পারে এটা মিঙ্গুইকে দেওয়ার জন্য রাখছে। এরপর ইউন আসলে সে বলে মিঙ্গুইকে কেন এখনো গিফট দেয়নি আর কতদিন রেখে দেবে, মিঙ্গুই বিয়ে করলেও কি মুভ অন করবে না। এরপর ইউন বলে জিয়াং এর ব্যাপারে তোমার এখন কেমন ফিলিং। এখন একটা অতীতের সিন দেখায় যেখানে ইউন ভেবেছিল ইউনজি তাকে পছন্দ করে। এই নিয়ে তর্ক করতে গিয়ে ইউনজি সত্যটা বলে ভেবেছিল যে সে জিয়াংকে পছন্দ করে। ইউনজি কথাটা মুখ ফসকে বলে এবং বলে ফেলার পর আবারও ইউনকে এই কথা কাউকে জানাতে নিষেধ করেছিল। তখন থেকে দুজন দুজনের সিক্রেট লুকিয়ে রাখে। এটা মনে করে দুইজনেই হাসে। এরপর তারা বিদায় নেয়। এদিকে নিউ ইয়ারের দিন চলে আসে। ইউনজিকে ফোন করে জিয়াং প্ল্যানের কথা বলে। ইউনজি রাজি হয়। এরপর সিন অতীতের স্কুল লাইফের নিউ ইয়ার ইভ পালনের সময়কে দেখানো হয়। তারা সেদিন গেমস খেলছিল ভবিষ্যতের ড্রিম নিয়ে। সিন আবারও বর্তমানে আসে। ইউনজি সব রেডি করে থাকে। তখন জিয়াং মেসেজ করে জানায় সে আসতে পারবে না। ইউনজির মন খারাপ হয় কিন্তু পরেই আবার জিয়াং জানায় সে আসবে। এরপর রাতে তারা একসাথে পার্টি করে। তখন একে অপরকে গিফট দেয়। সেখানে ইউন মিঙ্গুইকে সেই ব্রেসলেট দেয় যেটা কিনে রেখেছিল কিন্তু দেয়া হয়নি। মিঙ্গুই সেটা দেখে বলে এটা মনে হয় আগে কেনা। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেই সময়ের ঘটনা যখন ইউন যায় মিঙ্গুইকে দেখা করে ব্রেসলেট দিতে, কিন্তু তখন মিঙ্গুই তার বয়ফ্রেন্ডকে নিয়ে মুভিতে যাচ্ছিল, তখন দেয়া হয়নি। এত বছর পর দিয়েও দিল আর বলেও দিল মনের কথা, যাতে পরে এটা নিয়ে অনুশোচনা না থাকে। আর মিঙ্গুই ইউনজিকে যে গিফট দেয় সেটাও জিয়াং মিঙ্গুইয়ের কাছে জমা রেখেছিল, আজ দিয়ে দিল। এরপর মিঙ্গুই বাসায় এসে সেই ব্রেসলেট নিয়ে ভাবতে থাকে। তখন তার বয়ফ্রেন্ড এসে কিছুটা লো মাইন্ডের কথা বলে এটা নিয়ে। এটাও বলে এই ব্রেসলেট এমনিই পরে থাকবে। মিঙ্গুই বলে কেন এমন মনে হয়, আমি এটা পরবো না। এরপর তার বয়ফ্রেন্ড কিছু না বলে ভেতরে চলে যায়। মিঙ্গুই এবার অতীত স্মৃতি মনে করে যেখানে সে সব সময় জিয়াং এর সাথে সাথে ঘুরতো মন পাবার জন্য, কিন্তু জিয়াং এর মনে ছিল ইউনজি। সে সময় ইউনের সাথে তার সময় কাটতো আর ইউন ছিল টপার। এসব স্মৃতি থেকে বর্তমানে ফিরে এসে মিঙ্গুই ব্রেসলেট পরেই নেয়। এদিকে ইউনজি আর জিয়াং একসাথে হেঁটে যাচ্ছিল
আর জিয়াংকে ধন্যবাদ দেয় অবশেষে গিফট দেওয়ার জন্য। এরপর ডিংকে নিয়ে তারা কথা বলে। তখন অতীতের স্মৃতি দেখানো হয়, যেখানে ইউনজি ডিং ইয়েকে চিঠি লিখছিল আর জিয়াং সেটা দেখে ফেলে। পরে জিয়াং ডিং ইয়ে নাম করে ফিরতি চিঠি দেয় আর ইউনজি ভেবেছিল সত্যিই ডিং ইয়ে দিয়েছে। এটা মনে করে জিয়াং হাসে। ইউনজি বুঝতে পারে না হাসির কারণ। এরপর দুজনে বিদায় নেয় হ্যাপি নিউ ইয়ার বলে। ডিং ইয়ে অবশেষে রাজি হয় ইউনজিকে ইন্টারভিউ দিতে, কিন্তু ইউনজি এবার বলে তার আসল উদ্দেশ্য এখন ডিং ইয়ের বন্ধু হওয়া। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়, সেখানে খাবার অর্ডার করে। দুজনের চয়েস ছিল ভিন্ন আর উদ্ভট। এরপর হঠাৎ ইউনজি একজন লোককে দেখে পরিচিত মনে করে দৌড়ে বাইরে যায়, কিন্তু ততক্ষণে সে চলে যায়। এরপর অতীতে ফিরে যায় ঘটনা, যেখানে একটা লোককে কয়েকজন তাড়া করে আর মারধর করে। লোকটা ইয়েফে এর বাবা ছিল, যার অনেক দেনা হয়ে যায়, তাই পাওনাদার তাড়া করে। ইয়েফে, ইউনজি আর মিঙ্গুই তাকে বাঁচানোর চেষ্টা করে। অবশেষে ইউনজির বাবা এসে তাকে হেল্প করেছিল আর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছিল। এরপর সিন বর্তমানে আসে আর ইউনজি ইমেইলে ব্যাপারটা ইয়েফেইকে বলে যে আজ তার বাবার মতো কাউকে দেখেছে। এরপর অফিসের এক স্কেচ মাস্টার দিয়ে ইউনজি তার একটা স্কেচ বানায় খুঁজে বের করার জন্য। এদিকে অফিসে মিটিং শেষে জিয়াং একা বসেছিল। তখন ক্লোই এসে বলে ডিনারের জন্য যেতে, কিন্তু জিয়াং বলে তার ডিনার অ্যাপয়েন্টমেন্ট আছে। জিয়াং দেখা করে ইউনজির সাথে। ইউনজি তার সাথে ইয়েফেইয়ের বাবার ব্যাপার শেয়ার করে, খুঁজে বের করার জন্য স্কেচ করতে দিচ্ছে জানায়। এরপর আমরা অতীতে দেখি ইউনজির বাবা তাকে হেল্প করার পরেও সে ইউনজির বাবার টাকা নিয়েই পালিয়ে যায়। ইউনজি আর জিয়াং কথা বলার ফাঁকে ক্লোই আসে আর এমনভাবে জিয়াংয়ের সাথে মিশতে থাকে যেন ওর গার্লফ্রেন্ড। ইউনজি ছোটবেলার বন্ধু, এটা শুনে আরো বেশি গায়ে এলিয়ে পড়ে জিয়াংয়ের, যেটা ইউনজির ভালো লাগে না। সে দ্রুত বিদায় নিয়ে বাসায় আসে। এরপর ইয়েফে এর মেইল পড়ে। মেইল পড়ার পরে সে ছোটবেলার স্মৃতি মনে করে, যখন জিয়াংয়ের সাথে প্রথম দেখা হয় ক্লাস 2-তে। ইউনজির জন্মদিন ছিল সেদিন। প্রথমে ইয়াং চুপচাপ ছিল, কথাই বলছিল না, কিন্তু পরে ইউনজি বলে আমরা ভালো ফ্রেন্ড হব। এরপর কারেন্ট চলে যায় আর সেটা দেখার জন্য বড়রা বাইরে যায় আর বাচ্চাদের ঘরে রেখে যায়। তারা খুব ভয়ে ভয়ে সময়টা কাটিয়েছিল। ভয় কমাতে গান গায় শেষে। এসবই মনে করে ইউনজি। এরপর দিন জিয়াংকে দিয়ে অনেকবার ট্রাই করিয়ে একটা ছবি আঁকায় ইয়েফে এর বাবার। এরপর তারা সেই পোস্টার বিভিন্ন জায়গায় দেয়ালে লাগায়। এর মধ্যে জিয়াং আর ইউনজি আবারও দুজনে ক্লোই আর ডিং ইয়ে নিয়ে কথা বলে। বোঝাই যায় তারা জেলাস, কিন্তু দুজন দুজনকে পছন্দ করে এটা বলতেই পারে না। এরপর ইউনজি দেখা করতে যায় জিং ইয়ের সাথে। সেখানে সবার সামনে ডিং একটা কবিতা পাঠ করে, যেটার বাকিটা আবার ইউনজিকে দিয়ে পাঠ করায়। এরপর দুজনের মাঝে ভালোবাসা কি এই নিয়ে কথাও হয়। ডিং শেষে একটা ছোট গোল ক্যাকটাস কিনে দেয়। ইউনজি কিনছিল, কিন্তু ডিং বিল দিয়ে দেয়। এটা দিয়ে অতীতের স্মৃতি দেখানো হয়। স্কুল লাইফে ইউনজির একটা এরকম ক্যাকটাস ছিল, সেটা নিয়ে তার কি আহ্লাদি ভাবছিল। এ সময় ইউনজি জিয়াং আর মিঙ্গুইকে নিয়ে ভুল বুঝতো, কিন্তু জানতে পারে মিঙ্গুই তার ক্রাশ না, তবে মিঙ্গুই হাল ছেড়ে দেবে না। এদিকে অফিসের পরে স্পোর্টস প্র্যাকটিস শেষে ক্লোই তো এক প্রকার জোর করেই জিয়াংয়ের বাড়িতে আসে প্রজেক্টের হেল্প নেওয়ার নাম করে। আসার পর আর যাওয়ার নামই নিচ্ছে না। এর মাঝে ইউনজি জিয়াংকে ক্যাকটাসের ছবি দিয়ে বলে কিছু মনে পড়ে। ইউনজির ক্যাকটাসের একটা নাম ছিল, কিন্তু জিয়াং ইচ্ছা করে ভুল নাম বলে। ইউনজি শেষে ভিডিও কল দেয় আর তার মধ্যে ক্লোই এসে কথা বলতে শুরু করে। ক্লোই জিয়াংয়ের বাড়িতে শুনে ইউনজি জেলাস ফিল করে আর ফোন রেখে দেয়। এরপর আবারও তার মনে পড়ে অতীত স্মৃতি, যেখানে জিয়াং ইয়েফে এর পাশে বসতো আর ক্লাসের সুন্দরী মেয়ে সেই ছিল। ইউনজি ভাবে জিয়াং ইয়েফেকে লাইক করে। সেদিন তো ইউনের সাথে কারাওকেতে গিয়ে বেসুরো গান করে কষ্ট মেটায়। এদিকে জিয়াং টেনশনে পড়ে যায়, কারণ ইউনজি ফোন রাখার সময় কাশছিল, হয়তো তার ঠান্ডা লেগেছে। ক্লোই তো এরকম উদাস ভাব দেখে হিংসা করে, ভাবে বন্ধুর জন্য এত দরদ, তাই সে চলে যায়। ক্লোই চলে গেলে জিয়াং দ্রুত মেডিসিন নিয়ে ইউনজির বাসায় চলে যায়। ইউনজির আসলে ঠান্ডা লাগেনি, এমনি অ্যালার্জি টাইপ ছিল, তাও সে মেডিসিন নেয়। এরপর যাবার সময় বোতল রেখে যায় আর মজা করে বলে ক্যাকটাসটা দিয়ে দিতে। এরপর আবারও অতীত স্মৃতি দেখানো হয়, যেখানে ইয়েফে এর পাশে জিয়াং কেন বসে সেটা ইয়েফে ইউনজিকে দেখায়, কারণ এখান থেকে ইউনজির ক্লাসে ইউনজিকে দেখা যায়। সিন বর্তমানে আসলে দেখা যায় সকালে ইউনজি আবারও জিয়াংকে মেডিসিন নিয়ে বাসায় আসতে বলে। জিয়াং আর ইউনজি কথা বলতে বলতে ডিং এর ব্যাপারে কথা হয়। ইউনজি বলে সে একটা বিরক্তিকর মানুষ,
এরপর দিন ছোটখাটো একটা ইন্টারভিউতে যায় ইউনজি। সেখানে ডিং উল্টো তাকে জিজ্ঞেস করে সে কেন জার্নালিস্ট হলো। পরে ইউনজি তাকে ইএফএ এর বাবার ছবির একটা স্কেচ দিয়ে পারলে হেল্প করতে বলে। এদিকে জিয়াং তার অফিসের কলিগ জো ইয়ানের সাথে কথা বলে, কারণ ইয়ানের মধ্যে জিয়াংকে নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল। পরে মিটিংয়ে জিয়াংয়ের গেমের ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়। এর মধ্যে ডিং ইয়ের একটা উপন্যাস থেকে গেমের ব্যাপারে কথা বলা হয়। এদিকে মিঙ্গুই তার অফিসে নতুন জয়েন করা স্টাফ ইউটং যে প্রেগনেন্ট এটা আবিষ্কার করে। এটা মিঙ্গুই তার বয়ফ্রেন্ডকে বললে সে এটা নিয়ে স্টেপ নিতে বলে, না হলে পরে সে সমস্যায় পড়বে। পরের দিন অফিসে মিঙ্গুই ইউটংকে ডেকে কথা শোনায়। ইউটং তার মনের দুর্বলতা আবেগ প্রকাশ করে, কিন্তু মিঙ্গুইয়ের কিছু করার নেই। এদিকে ইউন থিসিস পাশ করে, কিন্তু তার এক ব্যাচমেট তাকে বলে তার থিসিস অনেক আলাদা ছিল আগের থেকে। এটা কেন? ইউন সাথে সাথে রুমে ফিরে ল্যাপটপ ঘেটে রহস্য বের করতে চেষ্টা করে। অপরদিকে ক্লোই দুইটা নিউজ নিয়ে জিয়াংয়ের কাছে আসে। এক হলো তার গেম অ্যাপ্রুভ হয়েছে, আর ডিংইয়ে এখনও উপন্যাস থেকে গেম করার অনুমতি দেয়নি। জিয়াংয়ের গেম অ্যাপ্রুভ হওয়ায় ক্লোই ট্রিট দিতে চায়, কিন্তু জিয়াং বলে তার মিটিং আছে। এবার ক্লোই জিজ্ঞেস করে ইউনজিয়ের সাথে এত গভীর সম্পর্ক শুধুই কি ছোটবেলার বন্ধু নাকি আর কিছু? জিয়াং বলে আমরা সাধারণ বন্ধুদের মতো না, তুমি হয়তো এটা বুঝবে না। ইউনজি এদিকে একটা সেলুনে গিয়েছিল ইএফএ এর বাবার ছবি দেখিয়ে খোঁজ নিতে। সেখানে গিয়ে অতীত স্মৃতি মনে পড়ে। ইএফএ এর মাও সেলুট চালাতো, আর ইউনজি চুল কাটাতে যেত। এরপর সিন বর্তমানে আসে। জিয়াং হাজির হয় আর জিজ্ঞেস করে কত দূর হলো। ইউনজি বলে এখনো খোঁজ পায়নি। এরপর জিয়াং মজা করে ইউনজিকে চুল কার্লি করার জন্য বলে। ইউনজিও তাকে চুল কার্লি করতে জোর করে। অবশেষে দুজনেই চুল কার্লি করার পর উদ্ভট লাগছিল বলা যায়। মিঙ্গুই এদিকে ইউটংকে পরামর্শ দেয়, আর 1 মাস পরে প্রেগন্যান্সির নিউজ প্রকাশ করতে চাইলে সমস্যা হবে না, তোমাকে আমাদের অফিসে রাখা হবে। ইউটং অনেক বেশি খুশি হয়। এদিকে জিয়াংয়ের ডিং ইয়ের হেল্প লাগবে শুনে ইউনজি তাকে নিয়ে যায় ডিং ইয়ে যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে। কিন্তু জিয়াং আর ডিং এর মধ্যে তর্কই বেশি হয়। এক পর্যায়ে এই তর্কের জের ধরে ডিং কাজে ভুল করে আর তাকে জব থেকে ছাড়িয়ে দেয় বস। ইউনজি নিজের দোষ মেনে নিয়ে ক্ষমা চায় আর বলে যদি আপনি জিয়াংয়ের হেল্প করেন তাহলে আমি আর আপনাকে ইন্টারভিউয়ের জন্য জ্বালাবো না। জিয়াং তো এই কথা শুনে একেবারে অবাক, ডিংও কিছুটা অবাক। এরপর ইউনজি রেস্টুরেন্টের শেফের সাথে কথা বলে। এরপর ম্যানেজারকে বুঝিয়ে ডিংয়ের জব যাতে ফেরত দেয়া হয় এটার রিকোয়েস্ট করে। কিন্তু এরপর থেকে ইউনজি ডিংকে পায় না, ফোন করেও পায় না, আবার যেখানে যেখানে যেতে পারে সেখানে খুঁজেও পায় না। এর মধ্যে সেলুনের মহিলা ফোন করে বলে ইউনজিরা যে লোকের খোঁজ করছে তাকে দেখেছে। ইউনজি আর জিয়াং দ্রুত গিয়ে তার থেকে ঠিকানা নিয়ে বাড়ির খোঁজ করে, কিন্তু কাউকে পায় না। এখানে ইউনজি অতীতের স্মৃতি মনে করে যেদিন ইএফএর মাও একদিন অন্য এক পুরুষের হাত ধরে পালিয়ে যায়, আর সেই লোকের স্ত্রী এসে ইএফএকে মারধরও করে যায়। এরপর ফেরার পথে জিয়াং এক পর্যায়ে ইউনজিকে নিষেধ করে খোঁজ করতে। ইউনজি এতে কিছুটা রেগে যায় আর বলে আমি একাই খুঁজবো, তোমাকে লাগবে না। এরপর বাসায় এসে মেইলের মাধ্যমে ইএফএ এর সাথে কথা বলে। পরদিন সন্ধ্যায় ইউনজি তার এক ক্লায়েন্টের সাথে মিট আপ করতে মুভি থিয়েটারে যায়, কিন্তু সেখানে ডিং এর সাথে দেখা হয়ে যায়। আর ক্লায়েন্ট না আসায় ডিং তাকে মুভি দেখার অফার করে। মুভি শেষে তারা যখন বের হয় ইউনজি আরও কয়েকবার বলে জিয়াংকে হেল্প করার ব্যাপারে। অবশেষে ডিং রাজি হয় আর মিটিং ডেট ফিক্স করতে বলে। বাসায় আসার পর জিয়াং কল করে ইউনজিকে জানায় ইএফএ এর বাবাকে খুঁজতে হেল্প করবে সে। ইউনজি এসব বাদ দিয়ে ডিং এর সাথে মিটিং এর কথা বলে। ডিং এর সাথে মুভিতে গিয়েছিল শুনে জিয়াং জেলাস ফিল করে আর প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে। এর মাঝে ইউন কল করে ইউনজিকে। সে ব্যাগপত্র গুছিয়ে রাস্তায় হাঁটতে থাকে। ইউনজিকে তেমন কিছু না বলেই ফোন রেখে দেয়। এরপর ইউনজি তার জ্যাকেট রাখতে গিয়ে একটা মানি ব্যাগ আর উইশ লিস্ট পায়, হয়তো এটা ডিংয়ের। এদিকে মিটিংয়ের দিনে ডিং ইয়ে ইউনজির সাথে এমনভাবে কথা বলতে থাকে যেন তার প্রেমিকা। ইউনজিকে তার বিয়ে হতে বলে গেম নিয়ে ডিল করার ব্যাপারে ইউনজি এক প্রকার নাই বলে। গেমের ব্যাপারে আলাপ করতে করতে জিয়াং আর ডিনের মাঝে প্রায় ঝামেলাই হয়ে যায়। মূলত একে অন্যের প্রতি জেলাস ফিল করে। এর মাঝে ক্লোই তো আছেই। ইউনজি বেরিয়ে এসে জিজ্ঞেস করে পিএ হিসেবে এখন কি কাজ করতে হবে। ডিং বলে এত দ্রুত রাজি হয়ে গেলে। এরপর ডিং তাকে নিয়ে একটা অ্যামিউজমেন্ট পার্কে যায়। এখানে তাকে নিয়ে রোলার কোস্টারে উঠতে চায়, কিন্তু ইউনজি এটাই ভয় পায়। তখন অতীতের স্মৃতি দেখানো হয় যেখানে বন্ধুরা সবাই মিলে রোলার কোস্টারে উঠলেও ইউনজি ওঠে না, আর জিয়াং তাকে নিয়ে একটা মেরি গো রাউন্ডে ওঠে। সেই স্মৃতি মনে করে অজান্তেই ইউনজি হেসে দেয়। জিয়াং কথা দিয়েছিল যেদিন ইউনজির ভয় কেটে যাবে সেদিন একসাথে উঠবে, কিন্তু আজ ইউনজি ডিংয়ের সাথে উঠল।
যদিও অবশেষে ডিং এর অবস্থা খারাপ হয়ে যায়। এরপর ইউনজি তাকে উইশ লিস্টের ব্যাপারে জিজ্ঞেস করে। ডিং টুকটাক এ নিয়ে কথা বলে। এরপর দিন গেমের ক্যারেক্টার নিয়ে ইউনজি যায় জিয়াং এর সাথে কথা বলতে, কিন্তু এখানে তাদের মধ্যে ঝামেলা হয় কারণ জিয়াং জেলাস ফিল করে রোলার কোস্টারে চড়ার ব্যাপার নিয়ে। এদিকে মিঙ্গুই তার বয়ফ্রেন্ডের ওপর রেগে আছে কারণ ইউটং এর প্রেগন্যান্সির খবর আগেই প্রকাশ করে মেয়েটাকে চাকরি ছাড়তে বাধ্য করে। অন্যদিকে মিঙ্গুইকে তার বস প্রমোশনের কথা বলে। ইউন এদিকে একটা ফ্ল্যাট ভাড়া নেয় আর তার বন্ধুর সাথে থাকে না কারণ থিসিস চেঞ্জ নিয়ে তাদের ঝামেলা হয়েছিল। ইউনের মাকে ইউন মিথ্যা বলে যে সে জিয়াং এর সাথে থাকে। এরপর রাতে জিয়াং আসলে তাকে বলে সেও যেন মাকে মিথ্যা বুঝিয়ে বলে আর ভিডিও কলে একবার কথাও বলিয়ে দেয়। এরপর জিয়াং তাকে নিজের বাসায় এনে দেখায় তার বাসার জানলা দিয়ে ইউনজিকে দেখা যায় বলে সে এই বাসায় থাকে। এদিকে রাতে ইউনজি আর ডিং হাঁটছিল আর ইউন আর জিয়াং বের হয় হাঁটতে। আর জিয়াং তো ইউনজিকে ডিং এর সাথে দেখে এত জেলাস ফিল করে যে বাসায় ফিরে একের পর এক ড্রিঙ্কস করতে থাকে। পরের দিন ডিং আর ইউনজি দেখা করতে আসে। এখানে ডিং ইউনজিকে ভালোবাসার সম্পর্কে অনুভূতি জিজ্ঞেস করলে সে স্কুল লাইফের জিয়াং এর সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। স্কুল লাইফের শেষ দিকে এসে মিঙ্গুই হাল ছেড়ে দেয় আর সে জিয়াংকে নিয়ে ভাববে না। ইউনজিকে পরামর্শ দেয় সাহস নিয়ে প্রপোজ করতে, কিন্তু ইউনজি তো সুন্দর মেকআপ করতে গিয়ে উদ্ভট মেকআপ করে চলে আসে। আর জিয়াং তো একা আসার বদলে ইউনকে নিয়ে আসে। তিনজনই একসাথে মুভি দেখতে থাকে। এর মাঝে ইউন আর জিয়াং উঠে চলে আসে। পরে ইউনজি এসে দেখে এরা মারামারি করে আহত। ইয়ে ফেইকে একদল ছেলে টিস করছিল, সেখানে চাও একা পারেনি বলে বাকিদের ডাকে। এই তারাই তো ইউনজি তার ছাতাই হারিয়ে ফেলে যেটা জিয়াং এর গিফট ছিল। জিয়াং বলেছিল খুঁজে দেবে। সিন বর্তমানে আসলে আমরা চাওকে দেখি একটা স্কুলের স্পোর্টস টিচার ফ্যানও টিচার সেখানে। ফ্যান এবার ইএফএ এর ব্যাপারে তথ্য বের করে যেটা চাও লুকিয়ে রাখতে চেয়েছিল। ফ্যান তো এখন নিজের প্রতি অনুশোচনা ফিল করে যে এখনো তার স্বামী আগের প্রেমিকাকে মনে জায়গা দিয়ে রেখেছে। এই নিয়ে ঝগড়া হয়। এদিকে ইউন জিয়াং এর রুম পরিষ্কার করতে গিয়ে সেই ছাতা পায়। জিয়াংকে জিজ্ঞেস করে এখনো রেখে দিয়েছে কেন, আর যদি সত্যিই তাকে চায় কেন এত অপেক্ষা। জিয়াং এখানে বলে সে ভাবে ডিং আর ইউনজির মধ্যে সম্পর্ক হয়েছে হয়তো। এদিকে দাদি আবারও ইউনজিকে কল করে দেখা করতে আসার কথা বলে। এরপর জিয়াং ইউনজির সাথে দেখা করে আর সেই সাথে ছাতার ব্যাপারেও বলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে ছাতা সে খুঁজে পেয়েছিল কিন্তু ইউনজিকে দেয়নি। এরপর জিয়াং ডিং এর ব্যাপারে জিজ্ঞেস করতে যাবে তার আগেই ইউনজি বলে তাদের মাঝে বন্ধুত্ব বাদে কোনো সম্পর্ক নেই। এবার ইউনজি আর জিয়াং ট্রেনে করে হানজিটান শহর ফিরে যায় দাদির সাথে দেখা করতে। জানতে পারে চাও আর ফ্যানের মধ্যে ঝামেলা হয়েছে। ইউনজি জিজ্ঞেস করে ইএফএ কে নিয়ে ঝামেলা। এরপর তারা চাওকে খুঁজে বের করে। ইউনজি জিজ্ঞেস করে ফ্যান কোথায় আর সে কি সরি বলেছে কিনা বা খোঁজ নিয়েছে কিনা। চাও বলে ফ্যান বাপের বাড়ি চলে গেছে আর তারপর থেকে চাওয়ের আর খোঁজ নেই। ইউনজি তো বকা দেয় এর জন্য। চাও এরপর বাসায় ফিরে যায় কিন্তু বাসা ফাঁকা দেখে তার ভালো লাগে না। এরপরে অতীতের স্মৃতি মনে পড়ে যেখানে ইএফএ এর সাথে তার সম্পর্ক ছিল, তাদের মধ্যে রোম্যান্টিকতা ছিল। এদিকে জিয়াং তো মাতাল হয়ে বেহুশ অবস্থা। ইউনজি তাকে তার বাসায় নিয়ে আসে। সেখানে আবারও ইউনজির বাবা মায়ের সামনে আরেক বিশ্রী পরিস্থিতি তৈরি হয়। মাতাল অবস্থায় জিয়াং আবারও ইনস্ট্যান্ট নুডলস বানিয়ে দিতে বলে। ইউনজি আর কি করা বানিয়ে দেয়। এখানে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় অতীতে ইউনজি তাকে নুডলস বানিয়ে দিত, এজন্য তার ইনস্ট্যান্ট নুডলস এত প্রিয়। পরের দিন তারা দুজনেই বের হয় চাও আর ফ্যানের সাথে কথা বলে তাদের ঝামেলা মেটাতে। অবশেষে নানাভাবে বুঝিয়ে তারা চাও আর ফ্যানের দাম্পত্য কলহ দূর করে। তাদের মধ্যে আবারও রোমান্টিকতা ফিরে আসে। এরপর ইউনজি আর জিয়াং ফিরে আসে, অফিসে জয়েন করে। ইউনজি ডিং এর ইন্টারভিউ খুব দ্রুত শেষ করবে বলে চিফ এডিটরকে জানায়, কিন্তু অন্যদিকে গেমের মধ্যে ব্যক্তিগত ইমোশন ইম্পর্টেন্ট দেয়াতে বসের সাথে ঝামেলা হয় জিয়াং এর। জিয়াং ইউনজির মতো একটা চরিত্র গেমে রেখেছিল। ক্লোইও হয়তো এটা পছন্দ করেনি, এজন্য ইউনজিকে ডাক দেয় অফিসে এই বলে যে সে যেন জিয়াংকে বুঝায়। আর ইউনজি এসে দেখে ক্লোই তো জিয়াংকে কিস করে বলেছে আমি তোমাকে পছন্দ করি। জিয়াংকে খুঁজতে এসে ক্লোইকে কিস করতে দেখে তো ইউনজি অনেক কষ্ট পায় আর এক দৌড়ে অফিস থেকে বের হয়ে যায়। জিয়াং তার পেছনে গিয়েও পায় না। এরপর ইউনজি বাসায় এসে কল করে ডিংকে, তাকে নিয়ে কারাওতে গান গাইতে যায়। সেখানে প্রচুর ড্রিঙ্কস করতে থাকে, সেই সাথে জিয়াংকে উল্টো পাল্টা গালি দিতে থাকে। এইটাই মাতাল হয়ে যায়। এতটাই মাতাল হয়ে যায় যে ডিং তাকে বাসায় পৌঁছে দিয়ে যায়। তখন ইউনজি বলে আমি তোমার সাথে তোমার শেষ উইশ লিস্টের ইচ্ছা পূরণ করব।
এদিকে জিয়াং কল করে করে না পেয়ে ইউনের নাম্বার দিয়ে কল করে। ইউনজি তো মাতাল অবস্থায় উল্টোপাল্টা বলতে থাকে, এমনকি সোফা থেকে পড়েও যায়। সেই শব্দ পেয়ে জিয়াং দ্রুত তার বাসায় এসে দেখে সে ঠিক আছে কিনা, কারণ একবার স্কুল লাইফে স্কেটিং করতে গিয়ে পা ভেঙে যায় ইউনজির। প্রথমে সে জিয়াংকে কল করে, কিন্তু সে মজা ভাবে, পরে আসলেই বুঝতে পারে তার কেয়ার করা উচিত ছিল। এদিকে মাতাল অবস্থায় ক্লোইকে নিয়ে জিজ্ঞেস করে আবারও মারধর করে জিয়াংকে। পরে অবশ্য ইউনজি সুস্থ মস্তিষ্কে ফিরে এলে জিয়াং তাকে সব বুঝিয়ে বলে আর বলে সে ক্লোইকে রিজেক্ট করেছে। এরপর জিয়াং আর ইউনজি একটা ডিনার ডেটের জন্য ঠিক করে, কিন্তু সেদিন হুট করে ডিং এসে টানতে টানতে ইউনজিকে পাহাড়ে নিয়ে যায়। এদিকে জিয়াং অপেক্ষা করতে থাকে, এদিকে পাহাড়ে সিগন্যাল নেই। জিয়াং পরে বৃষ্টি ভেজা রাতে একা একা রাস্তায় হাঁটতে থাকে, আর ইউনজি ডিংকে নিয়ে পাহাড়ে ক্যাম্পিং করে। এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয় তারা যখন কলেজে পাশ করে ইউনিভার্সিটি যাবে, তখন ইউনজি দূরের কলেজে যাবে দেখে তো জিয়াং ইউনজিকে ইগনোর করতে শুরু করে, যেটা ইউনজি মেনে নিতে পারে না। জিয়াং তো এবার নিজের মার্ক কি করে বাড়ানো যায় প্রচুর পড়াশোনা শুরু করে, তাই জন্য রাত দিন জেগে ইউনের হেল্প নিয়ে অবশেষে ভালো মার্ক আনতে পারে। এরপর আবারও সিন বর্তমানে আসে, যেখানে ডিং আর ইউনজি পাহাড়ে সূর্যোদয় উপভোগ করে। জিয়াং আর কি করা, অসহায়ের মতো ইউনের সাথে কিছুক্ষণ মনের কথা বলে। পরের দিন ফিরে এসে ইউনজি আবারও জিয়াংয়ের অফিসে আসে। ক্লোয়ের সাথে দেখা হলে সে কিছু বলার আগেই ইউনজি বলে জিয়াং আমাকে বুঝিয়ে বলেছে। এরপর ইউনজি দেখা করতে যায় ইউনের সাথে, তার সাথে অতীতের স্মৃতি আলাপ করে। যখন সবাই ভার্সিটি অ্যাডমিশন এক্সাম দিচ্ছিল, জিয়াং প্রচুর পড়াশোনা করে সে সময়, কিন্তু অবশেষে সবার চান্স হলেও তার হয় না। এই নিয়ে জিয়াং অনেক আপসেট ছিল, আর তার বাবা মা চাইতো জিয়াং তাদের সাথে বিদেশ যাক। জিয়াং তো ইউনজিকে রেখে যেতে চাইবে না, আর তাই তার বাবা মা ইউনজিকে বলে বোঝাতে। ইউনজি তাই ইউনের সাথে মিথ্যা ডেটিং অভিনয় করে, আর এটা দেখে জিয়াং কষ্ট পায়, বিদেশ চলে যায়। এরপর সিন বর্তমানে আসে। ইউন এবার জিয়াং আর ইউনজির ঝামেলার মধ্যস্থতা করে। জিয়াং তো রাগ দেখায়, কেন ইউনজি ডিনার ডেট বাদ দিয়ে ডিংয়ের সাথে পাহাড়ে গেল, এতই কি জরুরি? ইউনজি ব্যাখ্যা করতে থাকে। ইউন তো এদের মাঝে কাবাব মে হাড্ডি হতে থাকে। ইউন তো এদের মাঝে চিন্তা করে কিভাবে মুক্তি পাওয়া যায়। এরপর ইউনজি বাসায় যায় আর জিয়াংয়ের দেয়া সেই গ্লোব নিয়ে তার সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে সেটা পরে খুলে যায়, আর তার মধ্যে কিছু আর্টওয়ার্ক থাকে। পরের দিন গেমের ক্যারেক্টার নিয়ে জিয়াং টিমের সাথে মিটিং করতে থাকে। তখন ইউনজি আসে আর জিয়াংয়ের পছন্দ করা মেয়ে ক্যারেক্টার নিয়ে আলোচনা করে, আর রাতে গ্লোবে পাওয়া ক্যারেক্টার দেখায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এটা স্কুল লাইফে জিয়াং আঁকিয়েছিল ইউনজির ওপর ফিচার করে। অবশেষে কোম্পানি ক্যারেক্টার নিতে রাজি হয়। মিটিং শেষে জিয়াং ইউনজি সেই আঁকা নিয়ে গল্প করছিল। রাতে ইউন আর জিয়াং ডিনার করছিল। তখন মিংগুইয়ের কোম্পানি থেকে জব অফার মেসেজ আসে ইউনের। প্রথমে অবাক হয়, কিন্তু পরের দিন যখন যায় তখন মিংগুইয়ের বয়ফ্রেন্ড ইউনকে চাকরির অফার সম্পর্কে বলে, আর এটাও বলে সে মিংগুইয়ের বয়ফ্রেন্ড। এটা শুনে অবশ্য ইউন অনেক হার্ট হয়। রাতে ইউন জিয়াং ইউনজিকে ডিনারে ডাকা হয়, আর মিংগুইকে এখানে তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের প্রস্তাব দেয়। মিংগুই কিছুক্ষণ ভাবে, যেহেতু ইউন ছিল সেখানে, পরে রাজি হয়। অন্যরা আর কি করার, হাততালিই দেয়। এখান থেকে বের হয়ে ইউন প্রচুর ড্রিঙ্কস করে, এতটাই যে মাতাল হয়ে যায়। পরে জিয়াং তাকে বাড়িতে নিয়ে আসে। তখন ইউন বলে তুমি আর ইউনজি যেন আমাদের মতো না হয়, তাদের যেন ভালোবাসায় পূর্ণতা আসে। জিয়াং এটা নিয়ে ভাবে আর তখনই বের হয়। এরপর ইউনজিকে নিয়ে মুভিতে যায়। মুভি শেষে বের হয়ে সেই হারিয়ে যাওয়া ছাতা দেয়। এরপর মনের অনেক কথা শেয়ার করে দুজন। এরপর বাসার দিকে চলে যায়। তখন প্রায় জিয়াং ধরাই পড়ে যাচ্ছিল যে সে আশেপাশেই থাকে। পরের দিন অফিসে মিংগুইয়ের প্রমোশনের ব্যাপারে কথা হয়, কিন্তু তার বয়ফ্রেন্ড এই পজিশন পেতে অনেক লড়াই করেছিল। ইউন অন্যান্য স্টাফদের কথা শুনতে পায় এসব নিয়ে। এরপর রাতে মিংগুইয়ের বয়ফ্রেন্ড আর সে ডিনার পার্টি দিচ্ছিল। এখানে হয়তো বয়ফ্রেন্ড খুশি না, কারণ সে প্রমোশন পায়নি। এরপর এটা নিয়ে দুজনের ঝামেলা হয়। এরপর মিংগুই যায় ইউনজির সাথে দেখা করতে। ইউনজি জিয়াংকে ডিনার ডেটে ডাকবে, তাই কিভাবে সাজলে ভালো হবে তাই ঠিক করতে থাকে। এখানে দুজন গল্প করে অনেক। এরপর জিয়াং ইউনজির বাসায় আসে। ইউনজি নিজের হাতে অনেক সুন্দর রেসিপি রান্না করে। এরপর খেতে খেতে তারা সেদিনের কথা বলে, যেদিন জিয়াং বিদেশে যাবার জন্য রওনা দেয়। কিন্তু ইউনজি দেখা করতে যায় না। কিন্তু যাবার পর সে নিজেকে আর ধরে রাখতে পারে না, গাড়ির পেছনে কাঁদতে কাঁদতে ছুটে যায়। তখন বলে আমিও তোমাকে পছন্দ করি, আমি তোমার জন্য অপেক্ষা করব। এসব নিয়ে কথা বলার ফাঁকে ক্লোই ফোন করে জিয়াংকে দ্রুত যেতে হবে। জিয়াং অফিসে গিয়ে শুনতে পায় তার গেমিং ক্যারেক্টার নিয়ে ঝামেলা হয়েছে, মতের অমিল হয়েছে, কিন্তু ক্লোই অনেক বুঝিয়ে সেটা ঠিক করে। এরপর ফিরে এসে জিয়াং জানালায় দাঁড়িয়ে কথা বলতে থাকে ফোনে ইউনজির সাথে।
এর এক ফাঁকে জিয়াং বলে, আমি তোমার সামনে, মাথা তুলে দেখো। জিয়াংকে সামনের বিল্ডিংয়ে দেখে ইউনজি তো আবেগ আপ্লুত হয়ে যায়। দ্রুত সেই বিল্ডিংয়ে আসে, লিফট দিয়ে উঠে জিয়াংয়ের ফ্ল্যাটের সামনে এসে জড়িয়ে ধরে। এরপর জিয়াংয়ের বাসার মধ্যে চোরের মতো কাউকে দেখে মারতে গিয়ে দেখে এটা ইউন। এরপর তো তার সাথে কিছুক্ষণ ফাইট হয়। এরপর রাতে ঘুমাতে গিয়ে ইউনজি এসব চিন্তা করে মজা পায়। পরের দিন জিয়াং অফিসে ইউনজির বানানো ব্রেকফাস্ট করছে, তখন ক্লোই এসে জিজ্ঞেস করে কে বানিয়ে দিল। ভালো পারে না মনে হয়। জিয়াং বলে, আমার প্রতিবেশী, দেখতে ভালো না হলেও খেতে ভালো। এরপর ইউনজি একটা উইশলিস্ট বানিয়ে জিয়াংয়ের সাথে ডেটিংয়ে বের হয়। এখানে ডিং দূর থেকে এসব দেখে। সে ইউনজিকে বই গিফট করতে এসেছিল কিন্তু আর দিতে পারে না। সারাদিন ইউনজি আর জিয়াং অনেক মজা করে, রোমান্টিক সময় কাটায়। এদিকে রাতে অফিস থেকে বের হবার সময় ইউন দেখে মিঙ্গুই ওভারটাইম করছে, তাই একসাথে ডিনার করে। অন্যদিকে জিয়াং আর ইউনজি বাসায় এসে পাজল সলভ করতে থাকে। এর মধ্যে ইউনজির শেষ উইশের কথা মনে পড়ে, যেটা ছিল কিস করার। দুজনে বেশ বিব্রত হয়, যদিও তারা এখন কাপল হয়ে গেছে, কিন্তু এতদিন বন্ধু ছিল তাই আনইজি হয়। অনেকভাবে ট্রাই করে কিন্তু কিস করতে পারে না। এদিকে ইউন বাসায় এসে জিয়াংয়ের দেখা পায় না। তখন জানালা দিয়ে ইউনজি আর জিয়াং একসাথে আছে দেখে অনেক খুশি হয়। পরের দিন মিঙ্গুই আর তার বয়ফ্রেন্ড দুজনের প্রেজেন্টেশন ছিল, যে ভালো করবে তারই প্রমোশন হবে। প্রেজেন্টেশন শেষে দুজনে বেশ টেনশনে ছিল। অন্যদিকে জিয়াং আর ইউনজি তো ডেটিং ভালোই করছে। পরের দিন রেজাল্টের আগে বস মিঙ্গুইকে ডেকে পাঠায় আর ভয়েস রেকর্ড শোনায়, যেটা ইউটং এর সাথে মিঙ্গুইয়ের। প্রেগন্যান্সির নিউজ হাইড করার কাজে প্রশ্রয় দেওয়ার জন্য মিঙ্গুইকে অনেক কথা শোনানো হয়। এতে হয়তো আর তার প্রমোশন হবে না। এসব ব্যাপারে ইউন খুব টেনশনে ছিল। সে ইউনজি আর জিয়াং এর সাথে আলাপ করে। এরপর যখন মিঙ্গুইয়ের বয়ফ্রেন্ডের ফাইনাল প্রমোশন প্রেজেন্টেশন ছিল, মিঙ্গুই এসে রিজাইন লেটার জমা দেয় আর তার রিলেশনশিপ নিয়ে বলে দেয়। এতে তো তার বয়ফ্রেন্ডের ইমেজও নষ্ট হয়ে যায়। মিঙ্গুই এরপর ব্রেকআপ করে ফেলে। আর এই যে অডিও ফাঁস হয়েছে, তার পেছনে তার বয়ফ্রেন্ড কাজ করেছে এটা জেনে যায়। অফিস থেকে বের হবার সময় ইউনের সাথে দেখা হলে মিঙ্গুই ইউনকে এই কথা সিক্রেট রাখতে বলে। এরপর অতীতের এক স্মৃতি দেখানো হয়, যেখানে ইএফএ এর মা যার সাথে পালিয়ে যায়, তার শালা এসে ইএফএ এর দোকানে হাঙ্গামা করে। সবাই বেশ ঘাবড়ে যায়, কি করা যায় ভাবতে থাকে। এরপর প্ল্যান করে নজর রাখবে দূর থেকে। অতঃপর একদিন তারা দল বেঁধে মারপিট করতে আসলে এরাও তাদের সাথে ফাইট করে আর অবশেষে 6 জন পুলিশের থানায় যেতে হয়। সিন বর্তমানে আসে। এদিকে মিঙ্গুইয়ের বয়ফ্রেন্ড মাতাল হয়ে এসে তো মিঙ্গুইয়ের সাথে ঝামেলা করে আর শেষে মারধর করে। পরের দিন ফোনে না পেয়ে জিয়াং ইউনজি ইউন এসে এই হাল দেখে অফিসে এসে মারধর করে আর এবারও এদের জেলে যেতে হয়। এরপর জেল থেকে ছাড়া পেয়ে বাসায় আসলে তারা সবাই মিলে মিঙ্গুইকে বেশ সাপোর্ট দেয়, যাতে সে হতাশ না হয়। এরপর ডিং এর ফ্যান মিটিং রেডি করে ইউনজি, কিন্তু সে তো মেসেজের রিপ্লাই দেয়নি, তাই ইউনজি সেখানে হোস্ট হিসেবে কাজ করে, সবার সাথে হেল্প করতে থাকে। শেষ দিকে ডিং আসে, ইউনজি খুশি হয়, কিন্তু পরে আলাদা কথা বলার সময় ইউনজি জানতে পারে ডিং তার অসুস্থতা নিয়ে মিথ্যা বলেছে, ইউনজিকে বোকা বানিয়েছিল। ইউনজি তো রেগে যায় এভাবে করার জন্য, হতে পারে ডিং এসব মিথ্যা বলছে। এরপর আবারও হঠাৎ ডিং গায়েব হয়ে যায়। এটা নিয়ে ইউনজি জিয়াংকে বলে। জিয়াং রাগ করে বলে, সবসময় আমাদের কথার মাঝে ডিং কেন আসে। এই নিয়ে ঝামেলা হয়। পরের দিন ইউনজি অফিসে গিয়ে ইয়েরানের থেকে জানতে পারে ডিং ইয়ের পুরনো একটা স্ক্যান্ডেল অনলাইনে এখন ভাইরাল হয়েছে, সেটার জন্য হয়তো ডিং উধাও হয়ে গেছে। ইউনজি জিয়াংকে ফোন করে আর নিজে সমুদ্র সৈকতে যায়। জিয়াং ফোন পেয়ে সেও ছুটে আসে। এর মাঝে আমরা ডিং ইয়েকে সমুদ্রের মধ্যে হেঁটে হেঁটে যেতে থাকতে দেখি। ইউনজি আর জিয়াং এসে অনেক ডাকাডাকি করে কিন্তু কোথাও পায় না। এরপর সমুদ্রের পাড়ে বসে ভাবতে থাকে কোথায় যেতে পারে। ইউনজিকে 2টা বই গিফট করে গেছে, এটা জিয়াংকে দেখায়। তারা বইয়ের মধ্যে একটা ছবি আর তার পেছনে লেখা পায়। সে অনুযায়ী খুঁজে তারা বের করে অবশেষে ডিংইয়েকে। ডিং আসলে ডিপ্রেসড হয়ে পড়ে যখন তার বেস্ট ফ্রেন্ড মারা যায়, সুইসাইড করে। এরপর থেকে তার জীবন ছন্নছাড়া হয়ে যায়। এবার জিয়াং আর ইউনজি তাকে বোঝায় এখনো জীবন অনেক বাকি। এরপর তারা একটা রেস্টুরেন্টে রাতের খাবার খায়। এখানে জিয়াং আর ডিংইয়ের যে জেলাসি সম্পর্ক ছিল সেটা কিছুটা কমে, এবং এরপর রাতে ফেরার সময় ইউনজি তো জিয়াংকে তার জেলাসির জন্য টিস করতে থাকে। এরপর তারা একটা পার্কে বসে। ইউনজি বলে, আমার কাছে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফ্রেন্ড বা লাভার হিসেবে। এরপর তারা কিস করে। পরের দিন অফিসে গিয়ে ইউনজি তার টেবিলে একটা ক্যাকটাস পায়। চিফ এডিটর বলে এটা ইউনজির প্রমোশন গিফট, কিন্তু এটা ডিং দিয়েছে আর ডিং তাকে ইন্টারভিউয়ের জন্য। ইউনজি যায় ডিংয়ের সাথে দেখা করতে। অন্যদিকে জিয়াং তার গেমের থিম নিয়ে কোম্পানির সাথে মিটিংয়ে আলোচনা করে। এদিকে ইউন আর মিঙ্গুইকে দেখা যায় তারা হ্যাপি টাইম কাটাচ্ছে। তারপর রাতে 4 জন একসাথে সেলিব্রেট করে।
এর মাঝে জিয়াং চাওকে ভিডিও কল দেয়। কথা বলার ফাঁকে চই জানায় ফ্যান মা হতে চলেছে। সবাই আরো খুশি হয়। পার্টি শেষে ইউন এত মাতাল হয়ে যায় যে জিয়াং আর মিঙ্গুই তাকে নিয়ে যায়, কিন্তু জিয়াং তার ফোন রেখে গিয়েছিল। সেখানে হঠাৎ মেসেজ আসে ইএফএ এর। এটা দেখে ইউনজি তো অবাক। ইএফএ তার সাথে সেভাবে যোগাযোগ না রেখে জিয়াং এর সাথে রাখছে। জিয়াং এর কাছে জিজ্ঞেস করে, উত্তর পায় না। এরপর জিয়াং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না দেখে চাওকে জিজ্ঞেস করে সে হেল্প করতে পারবে কিনা। এর মাঝে অতীতের একটা ঘটনাও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে স্টেজ ড্রামার জন্য সবাই কাজ করছিল, কিন্তু ইএফএ এর আসতে দেরি হয়। এদিকে চাও তার বাবার সাথে দেখা করে এবং তাকে নেশা করতে নিষেধ করে, অন্তত তার ভবিষ্যৎ সন্তান যেন তার দাদুকে দেখতে পায়। চাওয়ের বাবা বুঝতে পারে আর তখন নেশা করতে আস্তে আস্তে ছাড়তে শুরু করে। এদিকে চাও জিয়াংকে ইনফরমেশন দিয়ে হেল্প করার পর বলে আর কতদিন সত্য লুকিয়ে রাখবে। জিয়াং বলে এখনো সময় আসেনি। এদিকে জিংয়ে রেস্টুরেন্টে খাচ্ছিল, তখন ইউনজির দেয়া ইএফএ এর বাবার ছবির লোকটাকে দেখতে পায়। ডিংয়ে লোকটাকে ফলো করে আর সে কোথায় থাকে এটার খোঁজ নেয়। এদিকে মিঙ্গুই ইউনজি হানজিটান শহরে আসে ইউনজির জন্মদিন সেলিব্রেট করতে। চাও আর ফ্যান তাদের রিসিভ করে। জিয়াং তো আগে থেকেই সেখানে গিয়ে থাকে। ইউনজি জিয়াং এর উপর রেগে আছে। তারপর তারা একটা বারে যায়, সেখানে ড্রিঙ্কস করতে আড্ডা দেয়। এ সময় অতীতের ঘটনা দেখানো হয়, যখন তারা ডিস্কোতে গিয়ে আবারও মারামারি পর্যায়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। সিন বর্তমানে আসে। মিঙ্গুই তো জিয়াংকে বলে ইউনজির সাথে সব মিটমাট করতে। জিয়াং তখন একা কথা বলতে যায়। টুকটাক কথা বলতে বলতে ডিং কল দেয় ইউনজিকে আর জানায় সে ইএফএ এর বাবাকে দেখেছে আর বিস্তারিত খবর নিতে চেষ্টা করছে। এরপর আমরা সবাইকে মিলে কেক কাটার জন্য বসতে দেখি। ইউনজি উইশ করে যে তার আর তার প্রিয় মানুষের মাঝে যেন কোনো সিক্রেট না থাকে। এরপর সবাই মিলে ইউনজিকে একটা গিফট দেয়, বক্স ভর্তি প্রিয় আর্টিস্টের ডিস্ক। কিন্তু ইউনজি বলে এটা ইএফএই দেয়নি, সবাই মিথ্যা বলছে, সব লুকাচ্ছে। এর মধ্যে জিং ইয়ে মেসেজে লোকেশন পাঠায়। ইউনজি সেখানে যাবার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু সবাই থামাতে চেষ্টা করে, কিন্তু সে থামে না। অবশেষে জিয়াং তার পেছনে যায়। ইউনজি সেখানে গিয়ে ডিংয়ের সাথে দেখা করে আর এরপর ইএফএ এর বাবার রুমে যায়। সেখানে গিয়ে তাকে ইএফএ এর কথা বলে, কিন্তু সে বলে তুমি কি জানো না। এরপর ইএফএ এর ছবির সামনে মোমবাতি জ্বালানো দেখায়, মানে ইএফএ অনেক আগেই মারা গিয়েছে। সব শুনে ইউনজি শকড হয়ে যায়। সে ছুটে বাইরে বের হয়ে আসে। ভিড়ের মধ্যে ইএফএ কে দেখে, তার পিছু নেয়, কিন্তু সব ছিল তার কল্পনা। এক পর্যায়ে রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে যায়। ইউনজি পরের দিন ঘুম থেকে ওঠে আর কিছুই মনে করতে পারে না। ডিং মনে করানোর জন্য অনেক বলতে যায়, কিন্তু অন্যরা থামিয়ে দেয়। পরে বাইরে আলাদা এসে ডিং ইয়েকে বোঝানো হয় সে ভুলে গেছে, সেটাই ভালো, তাকে আর মনে করিয়ে লাভ নেই। এরপর সিন চলে যায় অতীতে, যেখানে ইএফএ তার রেস্টুরেন্টে কাজ করছিল। তখন ওয়ে ডাউ নামের একটা ছেলে আসে। ছেলেটা বিদেশে থেকে এসেছে। ইএফএ কে তার সাথে নিয়ে যেতে চায়, কারণ এখন তার বাবা মা কেউ বেঁচে নেই। ইএফএ পাত্তা দেয় না। এরপর তাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন রেজাল্ট আসে আর সেটা নিয়ে তারা ব্যস্ত সময় পার করে। ইএফএ আর চাও এরপর অনেক ক্লোজ হয়, কিস করে। এটা আবার ওয়ে দাও দেখে জেলাস ফিল করে। ওয়ে দাও এর সাথে ইএফএ এর পরিচয় হয় যখন সে তার মায়ের দোকানে চাঁদাবাজি করতে আসে। এরপর ওয়ে দাও নানাভাবে ইনফে এর উপকার করেছিল। এসব কিছু মনে করিয়ে ওয়ে দাও ইএফএ কে বারে নিয়ে যায়, ড্রিঙ্কসে মিশিয়ে ওষুধ খাওয়ায়। তারপর কি হতে পারে বোঝাই যায়। সেখান থেকে ফিরে এসে ইএফএ বন্ধুদের সাথে যোগ দেয়, কিন্তু যখন চাও তাকে প্রপোজ করে সে ফিরিয়ে দেয়। তার মনে পড়ে ওয়ে দাও কিভাবে তাকে রেপ করেছে। এর মধ্যে ওয়ে দাও আর ইএফএ এর অন্তরঙ্গ মুহূর্ত ছবি ভাইরাল হয়ে যায় আর স্কুলের সবাই দেখে। অসম্মানজনক ব্যাপার ঘটে, সবাই ছবি নিয়ে কথা বলতে থাকে। চাও তো রেগে প্রায় মারধর করতে যায়। ইএফএ সেখান থেকে চলে যায়। ইউনজি পিছু পিছু যায়। একটা গলির মধ্যে গিয়ে ইউনজি তাকে আটকায়। এরপর ইএফএ ইউনজিকে সব বলে আর জড়িয়ে কান্না করতে থাকে। আড়াল থেকে চাও সেটা শুনে ফেলে আর তখনই গিয়ে বোতল দিয়ে ওয়ে দাওয়ের মাথা ফাটিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত ওয়ে দাওয়ের গুন্ডারা তাকে বন্দি করে নেয়। এই খবর পেয়ে সব বন্ধুরা চিন্তা করে কি করা যায়। এর মধ্যে ওয়ে দাওয়ের এক গুন্ডা চাওয়ের বাড়িতে এসে ভাঙচুর করে। তখন ইউনজি আর তার বাবা এসে ডিল করে। গুন্ডারা 50,000 টাকা দাবি করে চাওকে ছেড়ে দিতে। এরা রাজি হয়। এদিকে ওয়ে দাও ইএফএ এর দাদির সাথে দেখা করে ফুল মিষ্টি দিয়ে যায়, তবে বিশেষ কিছু বলে না। ইএফএ ফিরে এসে এসব দেখে ফুল মিষ্টি ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে সব বন্ধুরা মিলে অনেক কষ্টে টাকা জোগাড় করে আর চাওকে ছাড়াতে যায়। সেখানে এক প্রকার ঝামেলা তৈরি হয়। আড়াল থেকে ইএফএ এসব দেখে কল করে ওয়ে দাওকে। ইএফএ আলাদা দেখা করে মিটমাট করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত ওয়ে দাও আবারও তাকে রেপ করে। সেখান থেকে ফিরে এসে
ইউনজিকে বলে, ইউনজি বলে পুলিশকে বলতে, কিন্তু ইয়েফেই চায় না এসব বাইরের কেউ জানুক। পরের দিন ইয়েফেইকে নিয়ে শান্ত করার জন্য ইউনজি ঘুরতে বের হয়। ইউনজি তার মায়ের সাথে দেখা করে আসে। এরপর ইউনজিকে কিছু কিনতে পাঠায়। ইউনজি ফিরে এসে দেখে ইয়েফেই গাড়ির নিচে পড়ে সুইসাইড করেছে। এই দৃশ্য দেখে ইউনজি শকড হয়ে যায় আর জ্ঞান হারায়। পরে যখন তার জ্ঞান ফেরে সে আর কিছুই মনে করতে পারে না। অন্যরা এমনিতে ইয়েফেই এর জন্য শকড হয়ে আছে, তার উপর ইউনজির এই হাল। যাই হোক, এখন সবাই এটাকে সিক্রেট রাখতে চায়। আসলে ইয়েফেই মারা গেছে এটা ইউনজি মেনে নিতে পারেনি, তাই কল্পনায় সে ইয়েফেইকে দেখতো। চাও যে ফ্যানকে বিয়ে করেছে এটাতেও মন খারাপ করে। আর প্রথম দিকে যে আমরা এয়ারপোর্টে ইউনজিকে দেখি ইয়েফেইয়ের সাথে কথা বলতে, এটাও কল্পনা ছিল। আর জিয়াং এতদিন ইয়েফেইয়ের নামে ইমেল করত ইউনজিকে। ইয়েফেই মারা যাবার পর চাও রাগ ছাড়তে রাস্তায় ওয়েই দাওকে অনেক মারধর করে, পরে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর চাওকে ছাড়িয়ে এনে তার বাবা তাকে বলে ইয়েফেই মারা গেছে, কিন্তু সে কেন ভবিষ্যৎ নষ্ট করবে। চাও বলে, আমি যাকে ভালোবাসতাম সে মারা গেছে, আমি কিভাবে সহ্য করব। এরপর তার বাবা বলে, আমি চলে যাব, নিজের খেয়াল রেখো। অন্যদিকে ইউনজিকে লুকিয়ে সবাই ইয়েফেইয়ের ফিউনারেল করে, সমাধিতে ফুল দেয়। এরপর ইউনজি ইয়েফেইয়ের দাদির দোকানে যায়। সেখানে ইয়েফেইকে না দেখে সে প্রশ্ন করে। মিঙ্গুই বলে সে পারফর্ম করতে গেছে। এরপর পাশের টেবিলে এক দম্পতি সুইসাইড নিয়ে কথা শুরু করে। ইউনজি জিজ্ঞেস করে কে সুইসাইড করেছে। ইউন তাদের ইশারা করে চুপ করতে বলে। তখন সেখানে জিয়াং আসে। তাকে দেখে ইউনজি শকড হয়ে যায়। জিয়াং হুট করে চলে যায় বিদেশে, এখন ফিরে এসেছে। ইউনজি তো আবেগ আপ্লুত হয়ে যায়। এরপর ইউনজিকে জড়িয়ে ধরে জিয়াং সান্ত্বনা দেয়। এরপর দিন তারা সিদ্ধান্ত নেয় একজনকে তো তাকে সত্য জানাতে হবে। ইউনজি তো তখন আসে, কিন্তু কেউই সাহস পায় না বলার। ইউনজি তখন অফার করে তারা ইয়েফেই এর পারফরমেন্স দেখতে ট্যুরে যেতে পারে। কি আর করা, তারা রাজি না হয়ে পারে না। পরে তারা ট্রেনে করে যায়, স্টেজ পারফর্ম দেখে। আর ইউনজি কল্পনায় ইয়েফেইকে দেখে। এরপর নাচ শেষে ইয়েফেই এর সাথে দেখা করতে যায়, কিন্তু পায় না। এরপর রাস্তা দিয়ে ছুটতে ছুটতে একসময় জ্ঞান হারায়। পরের দিন যখন জ্ঞান ফিরে আসে তখন আবারও সব ভুলে যায়। এবার জিয়াং যে ফিরে এসেছিল সেটাও ভুলে যায়। জিয়াং আর কি করবে, সে এবার লুকিয়ে থাকতে শুরু করে। আর মিঙ্গুই আর ইউন এসব নিয়ে ভাবে কিভাবে এর সমাধান করবে। পরপর দুবার এরকম কেস হলো। এর মধ্যে তাদের দূরের শহরে গিয়ে ইউনিভার্সিটি ভর্তির সময় চলে আসে। সবাই যার যার মতো গুছিয়ে চলে যায়। ইউনজি তো জিয়াং এর কথা ভেবে কান্না করে। জিয়াং এদিকে চিন্তা করতে থাকে কিভাবে ইউনজিকে ভালো রাখা যায়। এজন্য ফেক ইমেল খুলে মেইল দেয় ইয়েফেই এর নামে। আর ইউনজিকে সুস্থ করার উপায় না পেয়ে সে আর দেখা দেবে না। এরপর সিন বর্তমানে আসে। তখন ইউনজির জ্ঞান ফিরলে সে মিঙ্গুইকে কল করে বলে তার কিছু মনে পড়েছে। সবাই ভাবে হয়তো তার সত্যটা মনে পড়েছে, কিন্তু সে বলে ইয়েফেই শহরে এসেছে, সামনে তার প্রোগ্রাম। ইউনজি দেখতে যাবে কারণ সে ইয়েফেইকে মিস করছে। ফোন রাখার পর ডিং বলে হাতে 1 সপ্তাহ সময়, এর মধ্যে যা করার করতে হবে। জিয়াং এরপর ক্লোইকে বলে দেয় 1 রাতের মধ্যে গেম রেডি করার ব্যবস্থা করতে। আসলে জিয়াং এই গেমটা এমনভাবে সাজিয়েছে যেটাই সব কাহিনী গেমের মধ্যে থাকবে আর মস্তিষ্কে একটা চাপ প্রয়োগ করবে। এতে হয়তো ইউনজির ট্রমা থেকে বের হয়ে আসতে সহজ হবে, সে সত্য দ্রুত মানতে পারবে। এটাই এক ডাক্তার জিয়াংকে বলেছিল। জিয়াং তখন বলেছিল 3 বছর, 5 বছর, 10 বছর যা সময় লাগুক সে অপেক্ষা করবে ইউনজিকে সুস্থ করার জন্য। এরপর ইউনজি ডিং এর সাথে দেখা করে আর ডিং বলে গেম রেডি হয়ে গেছে, আমি চাই প্রথমে তুমি গেমটা খেলো। ইউনজি একটু অবাক হয়। এরপর ডিং তাকে নিয়ে যায়। ডি আর গ্লাস পরে গেম খেলতে শুরু করে, একদম তাদের জীবনের মতো। গেমের মধ্যে তারা নাচের শো দেখতে যায়। ইয়েফেই এর দেখা না পেয়ে ইউনজি অবাক হয়। এরপর জিয়াং তাকে সেখানে নিয়ে যায় যেখানে ঘটনা শুরু। আর ইয়েফেই এর সুইসাইড স্পট সব দেখার পরে ইউনজির ব্রেইনে শক লাগে আর আস্তে আস্তে তার সব মনে পড়ে আর বুঝতে পারে ইয়েফেই শুধু তার কল্পনায় আছে, বাস্তবে নেই। এরপর গেমের মধ্যে ইয়েফেই এর সাথে কথা বলে। ইয়েফেই এর সাথে শেষবারের মতো ইউনজি কথা বলে। এখন সে বুঝতে পেরেছে ইয়েফেই অনেক আগেই মারা গিয়েছে আর এতদিন সে শুধু কল্পনায় তাকে দেখেছে। এরপর গেম থেকে বের হয়ে ইউনজি জিয়াংকে জড়িয়ে ধরে কান্না করে। জিয়াং তাকে সান্ত্বনা দেয়। এরপর তারা পার্কে বসে। এত কিছু করার জন্য ইউনজি জিয়াংকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে যদি তার এই পদ্ধতি ফেল করতো তবে কি সারা জীবন চেষ্টা করে যেত। জিয়াং কিছু বলতে পারে না। এরপর তাদের মধ্যে কিস হয়। পরের দিন ইউনজি যায় ইয়েফেই এর সমাধিতে ফুল দিয়ে অনেক মনের কথা বলতে। এরপর ইউন তাকে একটা ক্যামেরা দেয়, এটা ইয়েফেই এর ছিল। এই ক্যামেরায় তারা একসময় ভিডিও করেছিল নিজেদের ইন্টারভিউ, যে 30 বছর বয়সে তারা কি হতে চায়। এরপর 30 বছর বয়সে গিয়ে ভিডিও দেখবে।
ইউনজি বাসায় গিয়ে এটা দেখে আবেগ আপ্লুত হয়ে যায়। কিন্তু এই ভিডিওর শেষে ছিল ইয়েফের সুইসাইড করার আগে রেকর্ড করা এক ভিডিও, যেখানে ইয়েফেই সবার কাছে ক্ষমা চায়, সবার উদ্দেশ্যে কিছু কথা বলে, এরপর বিদায় নেয়। ইউনজি এসব দেখে কান্না করতে থাকে। ইউন আর জিয়াং বাইরে থেকে এসব দেখে। অন্তত সত্যটা মেনে নিতে পারায় তারা খুশি। চাও বাসায় গিয়ে ফ্যানকে সব বলে, ফ্যান তাকে এ ব্যাপারে সাপোর্ট করে। এরপর ফোন আসে, দাদি অসুস্থ হয়ে পড়েছে। পরের দিন সবাই দাদির সাথে দেখা করতে আসে, তাকে প্রেশার নিতে নিষেধ করে আর সে কি করতে চায় জিজ্ঞেস করে। দাদি বলে হাজিটান শহর থেকে কখনো সে বাইরে যায়নি, পারলে সে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারত। এরপর বাইরে এসে তার দাদির স্বাস্থ্য নিয়ে কথা বলে। দাদি বুড়ো হয়েছে, এখন নানা সমস্যা হবেই। এরপর তারা সিদ্ধান্ত নেয় দাদির ইচ্ছা পূরণ করা যায় কিনা। ইউনজি আর জিয়াং তাই বিভিন্ন জায়গার বর্ণনা করতে থাকে দাদিকে, কোথায় সে যেতে চায়। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ওরা 6 জন টিভিতে বেইজিংয়ের বিভিন্ন জায়গার ভিডিও দেখে, সেখানে যাওয়ার জন্য মন চায়। জিয়াং বলে বেইজিং ঘোরার টাকা আছে যে যাবে। এরপর তারা বিভিন্নভাবে টাকার জোগাড় করতে লেগে যায়। মিঙ্গুই আর ইউন তো বই বিক্রিতে লেগে যায়, কিন্তু লাভ হয় না। অনেক কিছু করেও তারা টাকার ম্যানেজ করতে পারে না। এর মধ্যে ইউনজির বেইজিং যাবার কারণ ছিল প্রিয় শিল্পীর লাইভ কনসার্ট দেখার জন্য, কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে যায়। লাস্ট টিকিট ছিল, সেটাও কলেজের আরেক টপার মেয়ে নিতে চায়। এর জন্য ইউনজি আর সেই মেয়ের মধ্যে গেম হয়। ইউনজি জিতেই যাচ্ছিল, কিন্তু শেষে সেই মেয়ে আরও টাকা দিয়ে কিনে নেয় টিকিট। ইউনজি তো জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সে দাদির হোটেলে খেতে গেলে সে তার জমানো টাকা দিয়ে দেয়। এরপর তাদের বাবা মায়েরও রাজি হয় আর টাকা দেয়। এসব ফান্ডিং নিয়ে তারা বেইজিং ঘোরার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইউনজি টিকিট পায় না বলে মন খারাপ। তখন জিয়াং তাকে ডাকে টিকিট পেয়েছে বলে। এরপর তারা বেইজিং যায় ট্রেনে করে। প্রথমবারের মতো শহরের বাইরে যাচ্ছে, কিন্তু তারা গিয়ে জানতে পারে টিকিট ফেক ছিল। প্রথমে ইউনজি মন খারাপ করে, কিন্তু পরে সবাই মিলে তাকে সান্ত্বনা দেয়। সিন বর্তমানে আসে। সবাই দাদিকে নিয়ে ঘুরতে যাবার জন্য রেডি, কিন্তু শেষ মুহূর্তে সে না করে দেয়। সেদিন রাতে ইউনজির সাথে শেষ গল্প করতে করতে দাদি মারা যায়। ইউনজি এতটাই শকড হয়েছে কান্না করতেই ভুলে যায়। চাওয়ের বাবাও আসে। চাও তাকে তাদের সাথে থেকে যেতে বলে, যাতে নাতির সাথে শেষ সময়গুলো জীবনে কাটাতে পারে। এদিকে সারাদিন কাজ করেও রাতে দাদির দোকান থেকে যেতে চায় না। এরপর ইয়েফে এর মা আসে। মায়ের মৃত্যু খবর শুনে আসে সে। ইউনজি তার সাথে অনেক কথা বলে, শেয়ার করে। জিয়াং এদিকে ইউনজির প্রিয় গায়িকা স্টিফানির সাথে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে অনেক গল্প শেয়ার করে। এরপর স্টিফানির ম্যানেজার নিজে জিয়াংয়ের সাথে দেখা করে ইউনজির জন্য গিফট দেয়। এরপর আমরা 5 জনকে একসাথে বসে ফিউচার প্ল্যান নিয়ে কথা বলতে দেখি, যেখানে জিয়াং সিক্রেট রেখে দেয়। এরপর দিন ইউনজির কল আসে, তাকে বেইজিংয়ের চিফ এডিটর পদে নেওয়া হবে, কিন্তু ইউজিং তো জিয়াংকে ছেড়ে যেতে চাচ্ছিল না। ইউন আর মিঙ্গুইং দেখা যায় তারা বেশ ক্লোজ হয়ে গেছে ইদানিং। ইউনজি তাদের সাথে দেখা করে বেইজিংয়ের খবর দেয় আর জিয়াংকে কিভাবে জানাবে জিজ্ঞেস করে। তারা বলে জানিয়ে দেওয়াই ভালো। ইউনজি ডিংয়ের সাথেও দেখা করে, তার ট্রান্সফার খবর দেয়। এরপর সে জিয়াংকে গিয়ে বলে এ ব্যাপারে। জিয়াং প্রথমে বলে সেও যাবে জব ছেড়ে, কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে আবারও ঝামেলা হয়। এরপর রাতে ইউনজি গেমের বাকি অংশ খেলার পর দেখে এই মাঝের 12 বছর আড়াল থেকে জিয়াং তাকে কেয়ার করেছে, স্মৃতি ধরে রেখেছে। এসব দেখে সে বুঝতে পারে তার উচিত জিয়াংকে কেয়ার করা। তাই সে দ্রুত জিয়াংয়ের অফিসে এসে তাকে প্রপোজ করে, কিন্তু জিয়াং বলে তার আরেকটু ভাবা উচিত। ইউনজি আবারও অভিমান করে চলে যায়। পরবর্তীতে জিয়াং ইউনজিকে দেখা করার জন্য আসতে বলে। সেদিন গেমের অফিসিয়াল লঞ্চিং প্রোগ্রাম ছিল, আর এখানেই ইউনজিকে সব স্মৃতি এক করে একটা প্রেজেন্টেশনের মতো দেখায়। এরপর স্টিফানির ভিডিও বার্তাও দেখায়। ইউনজি তো অনেক খুশি হয়। জিয়াং এবার তাকে প্রপোজ করে আর সে রাজি হয়। এরপর তো জিয়াং তার জন্য স্টিফানিকেই লাইভ গান গাইতে ইনভাইট করেছিল। বন্ধুত্বের এক সুন্দর গল্প, অনেক স্মৃতি, অনেক আনন্দ, কিছু বেদনা, তিক্ত ঘটনা, বন্ধুত্ব থেকে প্রেম, এসব নিয়েই সুন্দর থিমের এই ড্রামার এখানেই সমাপ্তি ঘটলো। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।